ভোরের আলো পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে কানাডা টরন্টো থেকে আমি দিন ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক ভোরের আলো পত্রিকাটির আয়োজনে আজকের এই লাইভ অনুষ্ঠানে দুই অতিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব মুক্তাদিরের কাছে যাব। মুক্তাদির, আপনি জানেন যে সারা দেশে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ড আলোড়ন তুলেছে। আপনি একজন রাজনৈতিক নেতা হিসাবে এটাকে কি বিচ্ছিন্ন ঘটনা বলবেন নাকি হত্যাকাণ্ড বলবেন, জনাব মুক্তাদির? রাজনৈতিক নেতা না, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলি, নেতা তো হই নাই। আচ্ছা, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সেই জন্য ব্যাপারটি আলোচনায় বেশি এসেছে, কারণ তিনি যাদের প্রতিনিধিত্ব করেন। একটা কথা আগে বলে নেওয়া ভালো, এই ঘটনায় সারা দেশ আলোড়িত, এতে কোনো সন্দেহ নেই, এবং মানুষ কোনোভাবেই জিনিসটা মেনে নিতে পারছে না, এই হত্যাকাণ্ড। কিন্তু ঘটনাক্রমে মেজর সিনহা যে বাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, সেই প্রেসার গ্রুপের প্রভাব বা শক্তিমত্তার কারণে এই ব্যাপারটি তদন্তের পর্যায়ে এসছে, এবং তদন্তটি যতটুকু এগিয়েছে ততটুকু এগোতে পেরেছে। বিচ্ছিন্ন ঘটনা বলার তো কোনো বিষয়ই নাই। আপনি শুধু এই একটি থানা গত 2 বছরে প্রায় 200 হত্যাকাণ্ডের জন্ম দিয়েছে। 200 হত্যাকাণ্ড একটি থানা। আর সারা দেশে প্রতি বছর কত শত লোক মারা যায়, এটি তো পরিসংখ্যানে আছে, মানবাধিকার সংস্থাগুলির পরিসংখ্যানেই আছে। আপনাদের কল্যাণে, সংবাদ মাধ্যমের কল্যাণে আমরা সেগুলি প্রতিনিয়তই শুনি। ঘটনাটি বিচ্ছিন্ন না, ঘটনাটি একটি হত্যাকাণ্ড যেখানে মেনে নেওয়া যায় না, একটি হত্যাকাণ্ড যেখানে একটি অপঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা। বাংলাদেশ এই 16-17 কোটি মানুষের জনপদটি এই ক্রসফায়ার, গুম, নির্বিচার হত্যাকাণ্ড, এগুলি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আপনি প্রতি অল্টারনেট ডেতে পেপার খুললে দেখবেন যে কোনো না কোনো এজেন্সির কাছে 2-1 জন নিহত হয়েছে, এবং নিহত হওয়ার পরে সাথে যুক্ত করে দেয়া হয় সে অমুকভাবে ক্রিমিনাল ছিল, তমুকভাবে অপরাধী ছিল, সে ডাকাত ছিল, অথবা সে মাদক মামলায় ছিল। আরে ডাকাত বা মাদক মামলায় অভিযুক্ত হলে তার কি কোনো বিচারিক প্রক্রিয়া নাই? এই বাক্যগুলি জুড়ে দেওয়ার মানেই হলো এটি একটি ডেলিভারিড হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডটি জায়েজ করার জন্য অত্যন্ত অগ্রহণযোগ্য বর্ণনা প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে লেবেল করা থাকে। বিচারিক যে একটি ব্যবস্থা, কোনো অপরাধ সংগঠিত হলে সেটা যে একটি আইনি প্রতিকার, যেইভাবে সমাজ এবং রাষ্ট্রগুলি গড়ে উঠেছে, তার মূল ধারণা, মূল ভিত্তির উপর এই জাতীয় কর্মকাণ্ড একটি আঘাত। এভাবে একটি সমাজ টিকে থাকতে পারে না। আর বিশেষত বাংলাদেশ, যেটি এত ডেন্সলি পপুলেটেড, 55,598 বর্গমাইলের মধ্যে 16-17 কোটি মানুষ, যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 2, সেরকম হাজারে 2, সেরকম একটি জনবহুল জনঘনত্বের দেশে যদি এরকম অনাচার চলতে থাকে, বেআইনি কার্যকলাপ চলতে থাকে, তাহলে একসময় আপনি আফ্রিকা মহাদেশের কিছু নিয়ন্ত্রণ বহির্ভূত দেশের দিকে তাকান, সেখানে যেরকম সমাজ ব্যবস্থা যেদিকে ধাবিত হয়েছে, আমরা নিশ্চিতভাবে সেই দিকে এগিয়ে চলেছি। ধন্যবাদ মুক্তাদির আপনাকে। আমি জনাব কাদের গনি চৌধুরীর কাছে যাব। কাদের গনি চৌধুরী, আপনি জানেন যে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করছে ভারত। ভারত ট্রানজিট সুবিধা ভোগ করছে, বিনিময়ে কিছুই দিচ্ছে না। তো আমাদের আরেক অতিথি মুক্তাদির প্রতিদ্বন্দ্বী নির্বাচন করেছেন ডক্টর আব্দুল মোমেন। মোমেন সম্প্রতি বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আপনার মতে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন, জনাব কাদের গনি চৌধুরী?
ধন্যবাদ দিন ইসলাম সাহেব। আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর এক এক মন্ত্রী এক এক ধরনের বন্ধুত্বের কথা বলে। কে বলছেন ভারতের সাথে আমাদের বন্ধুত্বের বসন্তকাল চলছে, কে বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, সেটি আমাদের এই মন্ত্রী বলেছিলেন। আপনি যে মন্ত্রীর কথা বলছেন উনি। আবার কেউ কেউ বলছেন আমাদের যোগাযোগ মন্ত্রী কয়েকদিন আগে বললেন ভারতের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। এরকম কথা ফুলঝুরি আমরা দেখছি, কিন্তু বাস্তবে হলো ভারত থেকে আমরা সেই দুই ধরনের বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা ভালো স্বামীর আচরণ অথবা ভ্রাতৃত্বের সম্পর্ক যে রাখি বন্ধনের কথা যে সেটা আমরা মোটেও দেখতে পাচ্ছি না, বরং তার উল্টোটাই দেখছি। আপনি যদি দেখেন, আমি শুরুতে বলি, আপনি দেখেন আমরা বলছি বন্ধু রাষ্ট্র ভারত, ভারতের সাথে আমাদের বন্ধুদের রাখি বন্ধন, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা হিসাব যদি আপনি দেখেন, বাংলাদেশে গত ৩ বছরের সীমান্তে খুন হয়েছে বাংলাদেশি ১০২ জন লোককে হত্যা করা হয়েছে। আমরা বন্ধু রাষ্ট্র, আর পাকিস্তান হলো তাদের শত্রু রাষ্ট্র। আর পাকিস্তানে এই সময়ে ৩ বছরে সীমান্তে এত উত্তেজনার পরও মাত্র ৪৬ জন লোক মারা গিয়েছে। তার মানে কি এটা কি বন্ধু রাষ্ট্রের তারা কি নিদর্শন আমাদেরকে দেখিয়েছেন? বন্ধু রাষ্ট্রের কোনো পরিচয় কি দিয়েছে? আপনি অবাক হবেন যে প্রতি ৮ দিনে ডয়েচে ভেলে একটা রিপোর্ট করেছে কয়েকদিন আগে, সেখানে বলা হচ্ছে প্রতি ৮ দিনে একজন করে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করছে কারা? এই ভারতীয়রা, ভারতীয় বিএসএফ। আপনি যদি দেখেন তারা কি বলে, তারা বলে যে অনেক সময় আমরা বাধ্য হয়ে গুলি করে মানুষ হত্যা করতে হয়। একটা যদি ফেলানির খবরটা যদি দেখেন, ফেলানিকে সেদিন কি করছে, ওই পারে গিয়েছিল ফেলানি কাজের জন্য, সেখানে আসার পথে তাকে মেরে গুলি করে হত্যা করে তাকে আপনার কাটা তার মধ্যে ঝুলিয়ে রেখেছিল। আমার বক্তব্যটা হলো সেখানে ফেলানির কাছে কি অস্ত্র ছিল? ফেলানি কি তাদের বিএসএফ এর জীবনের উপর আঘাত আসে এই ধরনের কোনো আক্রমণ করেছিল? তো এগুলো কতগুলো ভুয়ো কথা। আপনার নিশ্চয়ই খেয়াল আছে কিছুদিন আগে মেহেরপুরে একটা ছাত্রকে হত্যা করেছিল, কি জন্য? সে গিয়েছিল আম পাড়তে গিয়েছিল, তাও সীমানায় আমার অংশে, বাংলাদেশের অংশে। সেখানে যখন আম পাড়ছিল, আম পাড়তে উঠেছিল গাছে, সেখানে তাকে গুলি করে হত্যা করেছিল। আমি এখন বিএসএফ এর কাছে আমার প্রশ্ন যে সেদিন কি সেই কিশোরটির কাছে কি অস্ত্র ছিল? আপনার নিশ্চয়ই খেয়াল আছে আপনার পাট খেতে বেড়া দেওয়ার সময় বাংলাদেশে একটা শিশুকে ১৩ বছরের শিশুকে গুলি করে তারা হত্যা করেছিল। তার হাতে কি কোন অস্ত্র ছিল? এগুলো জাস্ট তাদের ভাওতাবাজি। নিরীহ মানুষকে, অসংখ্য মানুষকে এভাবে হত্যা করছে। আপনার সীমান্তে প্রতিদিন রক্ত ঝরছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা তার তো প্রতিবাদ করছি না, উল্টো আমরা বলছি কি তাদের সাথে আমাদের বন্ধুত্বের বসন্তকাল চলছে, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা প্রতিবাদ পর্যন্ত আমাদের এই সরকার করতে পারে না। যার কারণে প্রতিনিয়ত তারা তাদের ইচ্ছা মতো যাচ্ছে তাই করবেন, তাই তারা করে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের অন্তত কথাটা বলা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করছি। আপনার একটা জিনিস আমি বলি, আপনার ২০১৬ সালে ১৭ মে একটা প্রতিবেদনে বলা হয়েছিল প্রথম আলোতে যে সীমান্ত হত্যাকাণ্ডে একটা যৌথ তদন্ত সম্মত হয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। আমরা কিছু আশার আলো দেখেছিলাম সেখানে, কিন্তু কথিত এই যে আমরা তো যে তাদের যে বসার কথা ছিল সেটা নিয়ে কিন্তু কার্যত এর কোনো আমরা পদক্ষেপ আমরা আজ পর্যন্ত দেখতে পারিনি, বরং প্রতিনিয়ত কিন্তু আপনার হত্যাকাণ্ড বেড়ে চলছে। আমাদের সাথে একটা চুক্তি ছিল সেই সময় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, সেখানে বলা হয়েছিল মরণঘাতী কোনো অস্ত্র তারা ব্যবহার করবে না দুই দেশের মধ্যে, অন্তত বড় ধরনের কোনো কথা। কিন্তু আমরা যে প্রতিনিয়তই তারা কিন্তু গুলি করছে, সেখানে পাখির মতো মানুষকে হত্যা করছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। গত বছরের 15ই জুন আপনার ঢাকার পিলখানে বিজিবি এবং বিএসএফ এর যে বৈঠকটি হয়েছিল, একটা 3 দিনের বৈঠক শেষে আপনার বিএসএফ এর মহাপরিচালক একটা কথা বলেছে। তিনি বলেন যে এটা অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ তারা এই মৃত্যুটাকে স্বীকার করতে চান না। তিনি আরো একটা কথা বলেছে, পরিস্থিতির মাঝে মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কোনো বিকল্প না থাকায় প্রাণে বাঁচতে অল্প কিছু ঘটনায় বিএসএফ গুলি করে, কিন্তু অল্প কিছু ঘটনা নয়। 8 দিনে একজন করে মানুষকে হত্যা করা হচ্ছে, তাহলে অল্প কিছু ঘটনা কি করে হলো? তার এই বক্তব্যের সাথে আমরা মোটেই একমত নই, কিন্তু আমাদের লোকগুলো সেখানে করা কোনো প্রতিবাদ করছে না। আপনাকে যেটা বলছিলাম যে পঞ্চগড় সীমান্তের যে ছেলেটি, তার নাম আমার এখন মনে পড়লো, ছেলেটিকে শিমুল রায়, ওকে শুধু বেড়া দিতে গিয়েছে, সেখানে গুলি করে হত্যা করেছেন। এভাবে অসংখ্য ভয়ানক ঘটনা ঘটছে প্রতিদিন। আপনার আরেকটি ভয়ানক ঘটনার কথা আমি বলি তাদেরকে, তারা যে বলে যে এই হত্যাকাণ্ড গুলো তারা বাধ্য হয়ে করে, সেটা নয়। আপনি ঘটনা ঘটছিল আপনার সাতক্ষীরা সীমান্তে, সেখানে কুশখালী, সেখানে বাংলাদেশে একটা যুবক কবিরুল তার নাম, তাকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে তাকে পেট্রোল খেয়ে, সে সময় বাংলাদেশের পত্রিকায় ব্যাপক সমালোচনা, পেট্রোল খেয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলো কিন্তু ভারত করছে, কিন্তু আমরা কোনো কথাই বলছি না। আপনি যে কথাগুলো বলছেন, আজকে যদি আমি আসি
দিন ইসলাম সাহেব একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজগুলো কিন্তু করে যাচ্ছে আমাদের সরকার ভারতের সাথে। আপনি আজকে যদি ভারতের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেন, সেখানে ভারতে আপনার পরিবেশ নষ্ট হবে বলেই সেখানেই তাদের এই ধরনের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে করতে দেওয়া হয়নি। অথচ আমরা 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 কি দেখলাম? আমরা দেখলাম যে বাংলাদেশের রামপালে এই সরকার কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র করতে দিল। একটু আমি এই বিষয়ে কয়েকটা কথা বলি। আপনি দেখেন এই আমাদের পরিবেশবাদীরা স্পষ্ট করে বলেছেন যে এই কয়লা রামপালে যদি বিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, সেখানে পরিবেশ ধ্বংস হয়ে যাবে। ব্যাপকভাবে বাংলাদেশের জনমত তৈরি হয়েছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের পরিবেশবাদীরা এর প্রতিবাদ করেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের সরকার সেদিক না দেখে উল্টো তাদেরকে রামপাল কেন্দ্র করে রামপালে আপনার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ করে দিয়েছে। এই ধরনের একের পর এক আপনি যদি দেখেন এখানে অনেকগুলো ঘটনা আছে। সেখানে আপনার মাত্র রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ইনভেস্ট করবে ভারত মাত্র 15% টাকা, মাথা রাখবেন, আর 15% বাংলাদেশ করবে, 70% লোন নেবে। মজার ঘটনা হলো যে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার যে লাভ হবে 15% ইনভেস্ট করে 50% অর্ধেক সুবিধা কিন্তু নিয়ে যাবে ভারত। এই জিনিসগুলো বাংলাদেশ দেখে নাই। আরেকটা মজার ঘটনা আপনি দেখেন, আপনি যে লোনের কথা বলছেন, যেহেতু এটা পরিবেশ বিরোধী, এখানে আপনাকে কানাডা বা অন্যান্য দেশ আপনাকে এখানে কিন্তু লোন দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক লোন দেবে না, যেহেতু এটা আপনার সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য লোনটা আপনার কাছ থেকে আনতে হবে, আপনাকে লোনটা নিতে হবে ইন্ডিয়া থেকে 70%। তারা উচ্চ হারে সুদ নিবে, সেখানে যে প্রস্তাব আছে সেটা অনেক উচ্চ সুদে। অর্থাৎ একদিকে সুদের ব্যবসা করবেন, আরেকদিকে হলো তাদের লোকজনকে চাকরি দিবেন, আরেকদিকে হলো তারা এখান থেকে 15% ইনভেস্ট করে সেখান থেকে নিয়ে যাবেন 50%। মজার একটা ঘটনা আছে, আপনি দেখেন নেপালের সাথে আজকে যে দ্বন্দ্বের কারণটা ভুটানের সাথে আছে দ্বন্দ্বের অন্যতম কারণটা হলো ইন্ডিয়ার সেটাই। সেখানে জলবিদ্যুতের অনেকগুলো আপনার প্রকল্প আছে, প্রকল্পগুলো প্রায় সবগুলোতে ইনভেস্ট করেছে গেলে ইন্ডিয়া। মজার ঘটনা, সেখানে অনেক বেশি কম দামে, একেবারে কম দামে বিদ্যুৎ ইন্ডিয়াতে নিয়ে যায়, বেশি দাম উৎপাদন করে আপনার ভুটান, এবং সেখানে লোন উচ্চ হারে লোন নেয়। যে লোনটা যেভাবে দেওয়ার কথা ছিল, বাইরে ভারত যে হারে লোন দেয় ভুটানে দেয় তার চেয়ে অনেক বেশি হারে। তৃতীয় যে বিষয়টি সেখানে দেখা গেল, সেখানে হলো ভুটানে তারা তাদের যে প্রকল্পগুলো চাকরি, তার মধ্যে 80% লোকজন হলো ইন্ডিয়া লোকদের চাকরি দিয়েছে, ভুটান লোকজন চাকরি পায় না। এই অভিজ্ঞতা আমাদের আছে, আমি শেষ করবো, এই অভিজ্ঞতা আমাদের আছে। কাজেই এই দিকগুলো, এই যে আজকে বাংলাদেশের স্বার্থ বিরোধী এসব কাজগুলো করছে, এই বিষয়ে আমাদের অনেক বেশি সজাগ হওয়া উচিত। যেহেতু সরকার পুরোটা ভারতের সেবা দাসে পরিণত হয়েছে, আজকে আমরা যারা আছি বাংলাদেশের মানুষ, তারা দেশপ্রেমিক আছি, তাদেরকে যে আমাদের নুরুদের মতো যারা আজকে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছেন, যারা আজকে সবাইকে তরুণ সমাজ আজকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমার মনে হয় আমাদের এইসব বিষয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এইসব ভারতের যে দাবিদারি করছে সরকার, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলা দরকার। ধন্যবাদ দিন ইসলাম। ধন্যবাদ কাদের গনি চৌধুরী আপনাকে। আজকে আমাদের মূল গেস্ট 3 জন বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন কাদের গনি চৌধুরী। আমাদের সঙ্গে আছেন তরুণ সমাজের প্রতিনিধি নুরুল হক নূর এবং ডাক্তার শাহাদাত হোসেন। আপনারা সবাই জানেন জনাব শাহাদাত হোসেন চট্টগ্রাম স্থগিতকৃত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেয়র পদপ্রার্থী, এবং নুরুল হক নূরকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, তিনি ডাকসু ভিপি। আমি এই মুহূর্তে 3 জন রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জুনিয়র রাজনীতিবিদ নুরুল হক নূরকে নিয়েই শুরু করব। আপনারা নিশ্চয়ই জানেন নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের আহ্বায়ক, এরপর হলেন ডাকসু ভিপি, এখন জাতীয় রাজনীতিতে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। জনাব নূর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ইসলাম ভাই, আমি আপনার কাছে আসবো। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কোটা বিরোধী আন্দোলনের নেতা থেকে ডাকসু ভিপি হয়েছেন। সবাই বলেন যে আপনি অল্প বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আসলে রাজনীতিতে আপনার কারিশমা কি জনাব নূর? আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচক হিসেবে যারা এখানে উপস্থিত আছেন, এবং দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি একটু বিলম্বে যোগ হয় আপনাদের সাথে, আমি দুঃখ প্রকাশ করছি। আপনি যে বিষয়টি বলেছেন যে আসলে রাজনীতি কারিশমা কি বা ত্যাগ, বাংলাদেশে বর্তমানে রাজনীতি তো নাই, সরকার তো বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় চলছে। সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক দলের আসলে ওইভাবে অ্যাক্টিভিটিস তো নাই। তারপরেও মানুষ চেষ্টা করছে যে এই অবরুদ্ধ পরিবেশেও একটা সুস্থ ধারা রাজনীতি বিনির্মাণের জন্য। এখানে যারা কাজ করছে শুধু আমি না, প্রত্যেককেই ত্যাগ স্বীকার করতে হচ্ছে। কখনো পুলিশের সাথে ধাক্কাধাক্কি, টিয়ার শেল, লাঠিচার্জ,
আবার কখনো ক্ষমতাসীন দলের গুন্ডাদের হামলা মামলা, এগুলো ফেস করে এখন বর্তমানে বাংলাদেশে রাজনীতি করতে হচ্ছে। আর এখন এখানে এমন একটা পরিবেশ দাঁড়িয়েছে যে ধরেন বাংলাদেশের চেয়েও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পার্শ্ববর্তী একটি দেশ হচ্ছে অতিরিক্ত নাক গলানো। যে আপনি নিশ্চয়ই জানেন 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন, যখন সারা বিশ্ব এই নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত করেছিল, তখনকার সময়ের বিরোধী দল এই নির্বাচন বর্জন করেছিল। 155টি না 56টি আসনে বিনা ভোটে এমপি হয়েছিল। সেই নির্বাচনকে ভারতের তখনকার প্রধানমন্ত্রী আপনার আমাদের এই যে শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে একেবারে এই নির্বাচনকে একটা বৈধতা দিয়ে গেলেন। মানে বাংলাদেশে আসলেন তিনি, কারণ বিশ্ববাসীকে জানালেন যে তারা বাংলাদেশের ওই 14 সালের সরকারের পক্ষে, ওই সরকারে এখনো সরকারের ক্ষমতা আছে। তারপরে আমি কাদের গনি ভাইয়ের কিছু কথা শুনছিলাম, তার কথা পুরোপুরি শুনিনি, তবে তিনি যেটা বলেছেন সেই কথা আমার দ্বিমত না, যে ভারত বাংলাদেশকে যেভাবে শোষণ করে, যেভাবে বাংলাদেশের এই ক্ষমতাসীন দলের উপরে ভর করে শোষণ করছে, সেটি আমাদের জন্য খুবই একটা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। যদি আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা বলি, যে তিনি কিছুদিন আগে প্রেস ক্লাবে একটা মানববন্ধনে আপনার বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নেই। কারণ হচ্ছে কথাটি তিনি কিন্তু যথার্থই বলেছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যা কিছু হচ্ছে অনেকটাই ভারত নিয়ন্ত্রিত। আপনি দেখেন সাম্প্রতিক সময়ের যে আপনার আলোচিত ঘটনা মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড, এই ঘটনায় কিন্তু অনেকে বলছে যে ভিনদেশি আপনার ইন্ধন থাকতে পারে। সত্য কিনা আমরা জানি না, তবে এটা সত্য যে ধরেন আপনার এই যে মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান, সেনাবাহিনীর সাবেক একজন অবসরপ্রাপ্ত মেজর, তার হত্যাকাণ্ড এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তো এই ঘটনাকে অনেকে বলতে চেয়েছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি একটি অপ্রীতিকর ঘটনা, কিন্তু আমার কাছে যেটি বাস্তব কথা, 2009 সাল থেকে আজকে পর্যন্ত প্রায় 3500 লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো শিকার হয়েছে ডিবি, পুলিশ, র্যাব, সরকারি বাহিনীর হাতেই। কাজেই 3500 মানুষ যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ওই প্রক্রিয়ার একটা অংশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনাকে যারা বিচ্ছিন্ন হিসেবে দেখাতে চান, হয় তারা এই হত্যাকাণ্ডের সহযোগী, অথবা তারা এই হত্যাকাণ্ডকে সাফাই গেছে। হ্যাঁ, সে কারণে বলছি যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। রাজনীতিতে ত্যাগের কথা বললেন, যে বর্তমানে এই দুঃসময়ের মধ্যেও দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল 2018 সালে। আমি সেই ডাকসু নির্বাচন 19 সালে সেই নির্বাচনে ছাত্রদের বিপুল ভোটের মাধ্যমে ভিপি নির্বাচিত হয়েছিলাম। শুধু আমি ভিপি না, আমার প্যানেল থেকে প্রায় 11 জন নির্বাচিত হয়েছিল। কিন্তু সেগুলো ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে, যেখানে জাতীয় নির্বাচনই আজকে দেশে ছিনিয়ে নেওয়া হয়। জনগণকে আপনার ভোটাধিকার থেকে হরণ করা হয়, ভোট ছাড়াই এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেয়র হয়। তো সেখানে আমার মতো বিশেষ করে একটা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের কাছে তো কিছুই না। এটা তো তারা পানির, যেটা বলে যে এক গ্লাস পানির মতো তারা খেয়ে হজম করে ফেলে। তারপরেও এই দুঃসময়ের মধ্যে ছাত্রদের সেইভাবে একটা আপনার জাগরণ ছিল, ছাত্রদের একটা পালস ছিল, যে কারণে চাইলেই সমস্ত নির্বাচনকে ছিন্ন বিচ্ছিন্ন তারা করে দিতে পারেনি। তো নির্বাচিত হওয়ার পরে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা ঐতিহ্য, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে থেকেছে। তো আমরা যখন এই দেশের অগণতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করতে শুরু করেছি, তখনই হচ্ছে সরকারের যে পলিসি, এই যারা প্রতিবাদ করে তাদের উপরে হামলা করে থামিয়ে দেওয়া, হামলা না করে থামাতে পারলে মামলা দেওয়া, আমাদের উপরেও সেই একই স্টিম রোলার চলেছে। আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ হাতে প্রায় 7 বার হামলার শিকার হয়েছে। কিন্তু আমি এতবার হামলার শিকার হয়েও আমরা থেমে যাইনি, কারণ আমরা মনে করি বর্তমানে যে আমি শুধু একাই এই সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত নয়, দেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষ যারা প্রতিবাদ মুখর, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে নির্যাতিত নিপীড়িত। কাজে আমরা মনে করেছি আমরা যদি থেমে যাই তাহলে মানুষ হতাশ হয়ে যাবে। সুতরাং মানুষের মনে আশার বাতিটা জ্বালিয়ে রাখতে হবে। সে কারণে নির্যাতিত নিপীড়িত হয়ে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
একসময় এই দুঃশাসনের বিরুদ্ধে গণজাগরণ তৈরি হবে, যে গণজাগরণ তৈরি হয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে, যে গণজাগরণ তৈরি হয়েছিল এরশাদের বিরুদ্ধে, যে গণজাগরণ তৈরি করেছিল 111-এর সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারের বিরুদ্ধেও সেই জনগণের গণজাগরণ তৈরি হবে, এবং যেদিন গণজাগরণ তৈরি হবে সেদিন এই দুঃশাসনের অবসান হবে, এবং সেই প্রহরটি আমরা গুনছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ এই গণজাগরণের দিকেই এগিয়ে যাচ্ছি। এবং তরুণ প্রজন্ম, ছাত্র যুবক তরুণরা যারা এই নিরাপদ সড়ক আন্দোলনে আপনি দেখেছেন স্কুলের শিক্ষার্থীরা অনেকে এটাকে কিশোর বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছিল। সেই কিশোররা যেভাবে নিরাপদ সড়কের দাবিতে নেমে আসতো, কোটা সংস্কার আন্দোলনে যেভাবে ছাত্র সমাজ রাজপথে নেমে আসতো, এগুলো শুধুমাত্র ওই দুটি ইস্যু কেন্দ্রিক না। এই ঘটনাগুলো হচ্ছে সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থার উপরে তরুণদের একটা অনাস্থা, জনাব নূরের লাইনটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নূরের কাছে আবার আসব। আমি এখন যাচ্ছি ডাক্তার শাহাদাত হোসেনের কাছে। ডাক্তার শাহাদাত হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনারা ডাক্তার শাহাদাত হোসেনকে সবাই চিনেন। তিনি স্থগিতকৃত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি দলীয় প্রার্থী। বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সহসভাপতি হিসাবে। জনাব শাহাদাত, আপনি জানেন যে মাঝে মধ্যেই অডিও বা ভিডিও ফাঁস, যেমন আপনি এখন ঘুরে বেড়াচ্ছে প্রদীপ লিয়াকত, এসপির কথোপকথন, জঙ্গি নাটক, ক্রসফায়ারের মতো নানা ঘটনা ঘটে। আপনি কি মনে করেন যে সরকারের তরফ থেকে এগুলা আকস্মিকভাবে ঘটে নাকি ইচ্ছা করেই ঘটানো হয়? আপনি কি মনে করেন ডাক্তার শাহাদাত? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকের যারা আলোচক আছেন, মুক্তাদির ভাই এবং আমাদের কাদের ঘনি ভাই, ওনাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আজকের যিনি উপস্থাপক, ভোরের আলো নিয়ে যিনি অনুষ্ঠানটি করছেন খুব চমৎকারভাবে, আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনফ্যাক্ট আপনি যদি একদম এই সরকার যখন ক্ষমতায় এসেছে 2008 সালের পর থেকে আর কি, আমি যদি বলি, যদি ঘটনা পরিক্রমাগুলো আপনি দেখতে পান, একটা ঘটনা জন্ম হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি ঘটনার সৃষ্টি হয়েছে। আপনি যদি সে প্রথম থেকে যদি আপনি ধরেন, সাংবাদিক সাগর রুনির হত্যা মামলা যখন হয়েছে এবং সারা বাংলাদেশে যখন সেটা তোলপাড় হয়েছে, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি দেখেছেন তার আগে যেটা হয়েছে যে শেয়ার মার্কেট লুটপাট হয়েছে 90,000 কোটি টাকা। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি হয়েছে কি সাংবাদিক সাগর রুনির একটা হত্যা হয়েছে, কারণ ওই শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত ছিল সাগর রুনির ওই ল্যাপটপের মধ্যে সামিট গ্রুপ সহ বিভিন্নভাবে কাজে, যার কারণে গিয়ে সেটা তাদেরকে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো ক্লু এখনো পায়নি এবং যারা হত্যাকারী তাদেরকে কোনো গ্রেপ্তার করতে পারেনি। আচ্ছা দেখুন, এরপরে কিন্তু আপনি ইলিয়াস আলীর ঘটনাটা দেখুন। ইলিয়াস আলীর ঘটনার আগে দেখুন যে সুরঞ্জিত বাবুর একটা দুর্নীতি আপনারা দেখেছেন, যে কাঁঠাল বলেছে বাট সেখানে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেছে, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ইলিয়াস আলীর ড্রাইভারের সাথে, যেহেতু সুরঞ্জিত বাবুর ড্রাইভারের একটা গুড রিলেশন ছিল, কিভাবে দেখেন ইলিয়াস আলীর মতো একজন, এবং পাশাপাশি সেখানে ওই যে আপনার সিলেটের আমাদের যে বাঁধটা আছে, সব মিলিয়ে সে ইলিয়াস আলীকে গুম করা হলো। এবং আলটিমেটলি এরপরে আপনি যদি ঘটনা পরিক্রমায় দেখেন যে একটার পর একটা ঘটনা হচ্ছে এবং সেটাকে ধামাচাপার জন্য আরেকটি ঘটনা সেটা মোড় নিচ্ছে। কাজে এখনকার যে পরিস্থিতির কথা আপনি বলছেন, যে সিনহা সাহেবের কথা, সেটা কিন্তু এটার কোনো ব্যতিক্রম আমি দেখছি না। হয়তোবা এখন বর্তমানের যে সিচুয়েশন সেটাকে অন্যদিকে মোড় দেওয়ার জন্য সেটাকে করা হচ্ছে। বর্তমানে যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশের অবস্থা আসলে আমরা যদি বিশ্লেষণ করি, বাংলাদেশে আমরা মনে করছি যে আমরা একটু সুখের নিদ্রায় আছি, যে কিছুই হবে না, আমরা তো মোটামুটি ভাবে
এটা হার্ড ইমিউনিটির দিকে চলে গেছি মনে হয়, আমাদের আর কি হবে। তা আলটিমেটলি গিয়ে এই শকুনিদ্রায় আমরা আছি। আজকে পর্যন্ত মনে হয় 2,76,000 লোক আক্রান্ত হয়েছে। এবং আপনি দেখুন আজকে বাংলাদেশে 13,51,000 ইনভেস্টিগেশন হয়েছে, যেখানে 5 মাসে ইনভেস্টিগেশন হওয়ার কথা ছিল 30 লক্ষের কাছাকাছি, 20,000 করেও যদি আমি প্রতিদিন ধরি। কিন্তু এই যে করোনা পরিস্থিতি এবং এই যে সরকারের যে দুর্নীতি, বিভিন্ন আপনার এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সেবা প্রদানকারী সংস্থাগুলো এবং সেখানে যারা চিপরা রয়েছে তাদের দুর্নীতিকে আড়াল করার জন্য একটার পর একটা ঘটনা সেখানে সাজানো হচ্ছে। কাজে এই যে সিনহার ঘটনা সেটাতে কোনো ব্যতিক্রম নয়। আসলে মূল জায়গায় আপনাকে কথা বলতে হবে। মূল জায়গা হচ্ছে যে বর্তমানে যে রাষ্ট্রযন্ত্র, সে রাষ্ট্রযন্ত্র কি রাষ্ট্রযন্ত্রের কাঠামোতে আছে কিনা। আপনি যদি রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলো যদি সে কাঠামোতে না থাকে এবং সেটা যদি একটা দলীয় যন্ত্রে রূপান্তরিত হয়ে যায়, সেখানে কিন্তু আপনি ইনফ্যাক্ট এইসব নিয়ে কথা বলা আসলে একটা কঠিন হয়ে যায়। সেই জায়গায় কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ মূল কাঠামোতে আপনাকে ফিরে আসতে হবে। আজকে যে এই যে 3,000 3,500 বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে, আরো হয়তোবা অনেক গুম হয়েছে, গুপ্ত হত্যা হয়েছে, এগুলি কিন্তু আমরা জানছি না। এই যে রাষ্ট্রযন্ত্রের ব্যাপারটা, যারা ধরেন আজকে আসল জায়গায় নেই, মূল ইনফ্রাস্ট্রাকচার যেটা যেটা শেষ হয়ে গেছে, সেটাকে সে জায়গায় নিয়ে আসতে হবে। পুলিশ বাহিনীর এই যে আপনি প্রদীপের কথা তো আমরা সবাই, আমরা চিটাগংয়ে যারা আছি, থানাতে কি হয়েছে না হয়েছে চট্টগ্রাম শহরে সবাই জানে, সে কি করে এটা তো আমরা সবাই জানছি। কাজে প্রদীপের পক্ষে সাফাই গাওয়ার জন্য কেন অনেকে উঠে পড়ে লাগছে, সে কে এবং সে কি করে, সে কিভাবে মানুষ মারে, এটা তো সবাই জানে। কাজে আজকে সিনহা সাহেবের যে কথাটা আসছে, ওনাকে ওনাকে মারা হয়েছে, ওনাকে হত্যা করা হয়েছে। এবং আজকে দেখুন যে আপনার চট্টগ্রামের যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানকে চিফ করে সেখানে একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি কিন্তু 10th অগাস্টের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেটাকে বাড়িয়ে আরো 7-8 দিন করা হয়েছে। সম্ভবত 23শে অগাস্ট তারা একটা রিপোর্ট দেবে বলছে। এবং সেখানে আপনি সরজমিনে গিয়ে দেখুন, যদি সেখানে অ্যানালাইসিস করা হয় যে এখানে কোনো ধরনের সাক্ষী সেখানে পাওয়া যাচ্ছে না। আপনি যাকে টেলিফোন করা হয় হয়তো দেখা যাচ্ছে ফোন বন্ধ হয়ে গেছে, অথবা তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো আপনি সহজে অনুমান করতে পারছেন। কাজে মূল জায়গায় আমাদের আসতে হবে। আমাদের যে ছাত্র সমাজের ওই যে নুরুর কথা বলছি, এক সময় আমরা ধরেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা ছাত্র দলের, তখন মেডিকেলের আমি প্রেসিডেন্ট ছিলাম, আমরা ধরেন ছাত্র দল, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, তখন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে, ছাত্র ইউনিয়ন সবাই ছিলাম এবং আমরা এটাতে কাঙ্ক্ষিত ফল আমরা লাভ করেছি। 1-11 সময় আমরা রাজপথে ছিলাম। চট্টগ্রাম আপনারা জানেন যে কালো মুখোশ পরে আমরা রাজপথে, এই যে খালেদা জিয়া আমাদের নেত্রী এবং শেখ হাসিনা, 2 নেত্রীর মুক্তির কথা বলেছে। কিন্তু আজকে আপনি দেখুন যে ছাত্রদের মধ্যে সে ধরনের গণজাগরণ আমরা দেখতে পাচ্ছি না। আপনি 1-11-তে আপনি দেখুন যে এই তখন ছাত্র ইউনিয়ন মতো একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণে তারা নাড়া দিয়েছিল, আজকে দেখুন সবাই মিলে সেভাবে এটা সরকারের বিরুদ্ধে নাড়া দিতে পারছে। কারণ যে কোনো আন্দোলন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ হিউজ ফ্যাক্টর। কিন্তু আমরা ইনফ্যাক্ট আজকে দেখুন যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাকে, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে একটা ওনার ফটো দিয়ে সেখানে তাকে ওনাকে অপদস্থ করা হচ্ছে। একজন মৃত ব্যক্তি, একজন স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বাট আমরা কেউ প্রতিবাদ করতে পারছি না। মানে প্রতিবাদ করার আমাদের কোনো সাহস সেখানে হচ্ছে না। একটা মিছিল করার কিংবা মিটিং করার কিংবা এই ধরনের কেন করছে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে? কারণ ওই যে ইতিহাস আমরা জানি না, শেখ মুজিবুর রহমানের হত্যাকারী কারা, এই জিনিসটাই আমরা ইনফ্যাক্ট জাতিকে প্রেজেন্ট করতে পারছি না। এটা আমাদের জন্য সবচেয়ে দুর্বলতা আমাদের। কারণ আজকে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের এই যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, এটা আমরা স্পষ্টভাবে বলতে পারছি না, যার কারণে বারবার তারা জিয়া রহমানকে সামনে, জিয়া রহমান তো ছিল না সেদিন বাকশালীরা যেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সরকার ফর্ম করলো, ওই দিন শপথ বাক্য কে পাঠ করেছিল? সে তো শেখ হাসিনার আশেপাশে রয়েছে।
এইচ.টি. ইমাম সাহেব, কই তার তো কোনো শাস্তি হচ্ছে না। মেজর জেনারেল শফিউল্লাহ সাহেব তো চিফ আর্মি স্টাফ ছিল, ওনার তো কোনো শাস্তি হচ্ছে না, কই এদেরকে তো জোতা মারা হচ্ছে না। অথচ যিনি সেদিন প্রতিবাদ করলেন, গেলেন না, তাকে জোতা মারা হচ্ছে। এটাই কি ইতিহাস? তো এই ইতিহাসগুলো কিন্তু আমাদেরকে সঠিকভাবে ছাত্র সমাজের কাছে উপস্থাপন করতে হবে। এটার দায়িত্ব আমার মনে হয় ভিপি হিসাবে নুরুর দায়িত্ব আছে, যে মুক্তিযোদ্ধা যারা করেছে আমরা জানি এবং তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, সে যে দলেরই হোক না কেন। আচ্ছা, যদি আমরা সেগুলো ইতিহাসকে আমরা যদি ঠিকমতো প্রেজেন্ট করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদেরকে জাতির কাছে পরিষ্কার করতে হবে, এবং কারা হত্যা করেছে এটা এদেরকে সবাইকে পরিষ্কার করতে হবে। শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আসলে কারা, কারা সেদিন ছিল, কারা বাকশাল ফর্ম করেছিল, মুস্তাক কে, আর আপনার ধরেন ওই সময়ের মন্ত্রিসভার যারা ছিল তারা বাকশালের সদস্য ছিল কিনা, আওয়ামী লীগ করতো কিনা, এই জিনিসগুলো কিন্তু জনগণের কাছে আজকে প্রেজেন্ট করতে হবে। হাসানুল হক ইনু সেদিন কি বক্তব্য রেখেছে, মতিয়া চৌধুরী কি বক্তব্য রেখেছিল, তারা কেন এই সরকারের সাথে একসাথে মন্ত্রিসভায় ছিল, তাদের কেন শাস্তি হলো না, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় আজকে প্রেজেন্ট করা উচিত বলে আমি মনে করছি। তাহলে জাতিকে মূল জায়গায় যদি ফিরে যেতে হয়, মুক্তিযুদ্ধের যে জায়গায়, কারা মুক্তিযুদ্ধ করেছিল, করেনি কারা, ইন্ডিয়াতে কারা পালিয়ে গিয়েছিল, কারা সেদিন ফ্রন্ট ফাইটার ছিল, কারা সেদিন সেক্টর কমান্ডার হিসাবে কাজ করেছিল, এবং এদেরকে কেন আজকে অপদস্থ করা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু জাতির কাছে আমার মনে হয় উপস্থাপন করা উচিত বলে আমি মনে করছি। এবং এই যে সিনহার যে কথাটা বারবার বলা হচ্ছে, রাষ্ট্রযন্ত্রের জায়গায় নেই, রাষ্ট্রযন্ত্র কাঠামোগুলো নেই, রাষ্ট্রযন্ত্র এখন কমপ্লিটলি একটা দলের যন্ত্র, দলীয় যন্ত্রে রূপান্তরিত হয়েছে, যার কারণে আজকে ইনফ্যাক্ট এই বিচার বহির্ভূত হত্যা গুলো সংগঠিত হচ্ছে দিন দিন। ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন। আমি জনাব মুক্তাদিরের কাছে যাব। এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে জয়েন করেছেন, আমি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, 2018 সালের নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট এক আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। সিলেটের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। জনাব মুক্তাদির, আমি রাশেদ প্রসঙ্গ আসছে, শাহাদাত হোসেন বলছিলেন, নুরু বলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি নুরুল হক, আপনি কি রাশেদ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে আশাবাদী? বিচার কি হবে, আপনি কি মনে করেন? আমি মনে করে বোকা সাজতে চাই না, আমরা বরং মনে করার থেকে বাস্তব পরিস্থিতিটা কি সেদিকে দেখি। আমার আগে আমাদের এখনকার সময়ের তরুণ বীর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল ইসলাম নুরুর কথাগুলি যদি আনি, আমাদের ডাক্তার শাহাদাত সাহেবের কথাগুলি যদি আনি, তাহলে বাস্তব পরিস্থিতি হলো এই দেশটি, যে দেশটি স্বাধীন হয়েছে, এই ভূখণ্ডের মানুষের সাথে এই ওয়াদা করে যে তোমাদেরকে স্বাধীনতার বিনিময়ে এই অর্জন আমরা এনে দিব যে তোমাদের নিজস্ব নেতা নির্ধারণের স্বাধীনতা তোমাদের থাকবে, তোমাদের সম্মতির ভিত্তিতে শাসন হবে, এবং এই জনপদের অধিবাসীরা বৈষম্যহীন একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকবে। এটি ছিল স্বাধীনতার মৌল চেতনা। সেই জনপদের অধিবাসীদের যারা এই মূল চেতনাকে সামনে রেখে স্বাধীনতার ডাক দিয়েছিল, স্বাধীনতা সংগ্রামের কথা বলেছিল, এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই মৌল চেতনার জিগির সারাক্ষণ তুলেছে, তারা আজকে এই জনপদকে একটি বিধ্বস্ত জনপদ পরিণত করেছে। আপনি 16-17, আমি আগেও বলছিলাম যে এত জনঘনত্বের একটি দেশ, ডেন্সলি পপুলেটেড একটা দেশ, এই দেশ এত জ্যাম্প্যাক, মানুষ গিজগিজ করে, এখানে 16-17 কোটি মানুষ মাত্র 55,000 বর্গ মাইলের মধ্যে, এইরকম একটি জনঘনত্বের দেশে যদি আইনি কাঠামো না থাকে, প্রাতিষ্ঠানিক পরিবেশ না থাকে, ইনস্টিটিউশনগুলি না থাকে, যে ইনস্টিটিউশনগুলির উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে, তাহলে এই জনপদটি একটি
আপনি আফ্রিকা মহাদেশের দিকে তাকান, অনেকগুলি দেশ আপনি দেখবেন যেগুলি বাংলাদেশের থেকে সাইজে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 8 গুণ বড়, জনসংখ্যা অনেক কম, তাদের অপ্রতুল প্রাকৃতিক সম্পদ, কিন্তু তারপরেও মানুষগুলি জঙ্গি। আমি কোনো জনপদের অধিবাসীদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করছি না, আমি শুধু বাস্তবতা বলছি। হুতু আর তুৎসি 2 সম্প্রদায়, তাদের মধ্যে যখন দাঙ্গা হলো, 5 লাখ লোক মারা যাওয়ার পরে জাতিসংঘের হস্তক্ষেপে তারপরে সেই দাঙ্গা থামাতে পেরেছে। কেন? কারণ সেখানে আইনের শাসন গড়ে ওঠেনি। বাংলাদেশ এত ডেন্সলি পপুলেটেড একটা দেশ, এখানে যদি আইনের হাত না থাকে, আইনের শাসন না থাকে, মানুষের সম্মতির ভিত্তিতে যদি শাসন কাজ পরিচালিত না হয়, মানুষ যদি যে ব্যবস্থাটি চলমান সেই ব্যবস্থাটি যদি ওন করার সুযোগ মানুষের না থাকে, এবং মানুষ যদি ক্রমাগত বৈষম্যের শিকার হয়, মানুষ যদি ক্রমাগত হত্যা, গুম, খুন, নির্যাতনের শিকার হয়, অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়, তাহলে এই দেশ একসময় এরকম একটি আইন শৃঙ্খলাহীন উন্মাদ জনপদে পরিণত হবে। আপনি ছোট্ট একটা একেবারে বেসিক এক্সাম্পল আপনাদের দিই। আমাদের এখানে তো একজন ডাক্তার সাহেব আছেন। আপনি যদি এক শিশু অথবা কিশোর, তার উপর ক্রমাগত মানসিক অত্যাচার করতে থাকে, তাহলে কি হবে? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে এই শিশু বা এই কিশোরটি মানসিক বিকারগ্রস্ত হবে না? হবে কিনা? তা আপনি 16-17 কোটি মানুষকে কখনো স্বাধীন মত প্রকাশ করতে দিবেন না, কথা বলতে দিবেন না। আপনি দেশের প্রধান নির্বাহী যিনি, প্রধান নির্বাহী কি? আমাদের দেশে তথাকথিতভাবে, ধারণাগতভাবে পার্লামেন্টারি সিস্টেম চলমান। তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান নির্বাহী, এবং তার নেতৃত্বে কালেকটিভলি গভর্নমেন্ট জবাবদিহি করবে, মন্ত্রিসভা জবাবদিহি করবে সংসদের কাছে, সংসদের মাধ্যমে সরকারের কাছে। এটি হলো বেসিক সিস্টেম আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি। তার মানে মন্ত্রিসভার প্রধান যেহেতু প্রধানমন্ত্রী, তিনি তো সব থেকে বেশি কাজ করবেন, এবং বেশি কাজ করলে তার তো ভুলও হতে পারে, কিছু মানুষের ভিন্ন মত থাকতে পারে তার কাজের প্রতি। তো সেই প্রধান ব্যক্তির বিরুদ্ধে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না। আপনি নাবালক শিশুই হন অথবা অন্তঃসত্ত্বা নারী হন, রাত 11টার সময় সংশ্লিষ্ট থানা অথবা কোনো এজেন্সি তাকে তুলে নিয়ে আসে। এটি হচ্ছে এই দেশের বর্তমান পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে এই দেশের 16-17 কোটি মানুষ হয় তাদের মুক্তির ব্যবস্থা নিজেদের করে নিতে হবে, অথবা মানে কালক্রমে এই 16-17 কোটি মানুষই মানসিক বিকারের শিকার হয়। কারণ এখানে তো সুস্থ কোনো পরিবেশ নাই, কথাও আপনি বলতে পারবেন না, স্বাভাবিক চিন্তাও করতে পারবেন না, মুক্ত চিন্তার কোনো বিকাশ নাই, মুক্ত বুদ্ধির কোনো চর্চা নাই। কি হবে? এই দেশ কোন দিকে এগিয়ে চলেছে? আপনি শিক্ষা নিবেন, কিন্তু শিক্ষার আলো আপনার চিন্তা ভাবনায় থাকতে পারবে না। আপনি স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করবেন, অর্থনৈতিক কাজে সম্পৃক্ত হবেন, কিন্তু স্বাভাবিকতার ছোঁয়া আপনি নিতে পারবেন না। আপনি দেখবেন রাজনৈতিক প্রশ্রয়ে চোর, ডাকাত, লুটেরারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি বাজেটের কথা বলবেন, 3 লাখ 5 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে, সেই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ থাকবে 2 লাখ কোটি টাকা। আপনি প্রকল্পগুলি যদি একটির পর একটি অ্যাসেস করেন, দেখবেন সেই প্রকল্পের 10%, 20%-এর বেশি রুট বেনিফিটে যায় নাই, কারণ বাদবাকি সব হাওয়া হয়ে গেছে। এই যে আজকে আমরা, দিন ইসলাম সাহেব, আজকে যে আমরা এই জুম ডিসকাশনে আছি, এই জুম ডিসকাশনের জন্য শুনেন, প্ল্যানিং কমিশনের একটি সেল আছে, একটি ডিপার্টমেন্ট আছে, একজন পুরো সচিবের অধীনে, আইএমইডি। এই আইএমইডির কাজ হলো ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, ইভ্যালুয়েশন। ওরা এডিপির যতগুলি চলমান প্রকল্প, তার মধ্যে সিলেক্ট বেসিসে কিছু প্রকল্পের তত্ত্বাবধান করে, যে এগুলি ঠিক হচ্ছে কিনা, এগুলির মধ্যে কোনো দুর্নীতি হলো কিনা, অনিয়ম হলো কিনা, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, আইএমইডি হলো একটি তদারককারী প্রতিষ্ঠান। এই আইএমইডি জুম মিটিং করে 50-60 লাখ টাকার বিল তুলেছে, সিঙ্গালার বিল, স্টেশনারির বিল, ইত্যাদি ইত্যাদি। এই হলো বর্তমান সরকার। এরা উন্নয়নের কথা বলে। আমি এই সরকারের সাথে সংশ্লিষ্ট যে কোনো সুস্থ মানুষ, রিজনেবল লোকের সাথে এই তর্কে যেতে রাজি আছি যে আমাদের অর্থনৈতিক যে ব্যক্তি গত 12 বছরে, তার মধ্যে সত্যি সত্যি সরকারের অবদান কতটুকু, আর এই সরকারের উপস্থিতি সত্ত্বেও স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষের রেজিস্ট্যান্সের কারণে, মানুষের নিজের
বেঁচে থাকার তাগিদে অর্থনৈতিক কতটুকু এগিয়েছে এবং এই সরকারের কারণে সেই অগ্রগতির কতটুকু ব্যাহত হয়েছে। আমি এই সরকারের সাথে সংশ্লিষ্ট যে কোনো রিজনেবল মাইন্ডের সাথে এই আলাপে যেতে রাজি আছি। তো এটি একটি অস্বাভাবিক একটি বিকৃত পরিস্থিতির মধ্যে আছে, যেখানে কোনো রাজনীতি নাই, যেখানে কোনো স্বাভাবিক কথাবার্তা নাই, স্বাভাবিক কোনো যুক্তি নাই, স্বাভাবিক কোনো চর্চা নাই, কোনো জবাবদিহিতার সংস্কৃতি নাই। দুর্নীতি সারা দেশকে গ্রাস করে ফেলেছে। ভাই, আপনারা যদি আমি 500 টাকা দিই বলি যে আপনি বাজার করে আনেন, আর আপনি যদি মুড়ি আনেন 100 টাকা এনে বলেন আমি বিরাট বাজার করে এনেছি, তাহলে কি 500 টাকার প্রপার ইউটিলাইজেশন হলো? এক একটি প্রকল্প হয়, যে প্রকল্পের সাইজ হওয়ার কথা 2 কোটি টাকা, সেটির এসএস ভ্যালু হয় 10 কোটি টাকা। আপনি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করছেন, আপনি এই ধরনের পিয়ার প্রজেক্ট যেগুলি আছে, ভারতে আছে, অন্যান্য দেশে আছে, সেগুলি অ্যাসেস করেন, সেগুলি কত টাকা। আপনার এই পদ্মা ব্রিজ, আপনি পৃথিবীর অন্যান্য যত জায়গায় ব্রিজ হচ্ছে এই জাতীয় ব্রিজ, সেগুলির ভ্যালু অ্যাসেস করেন আর এটার ভ্যালু অ্যাসেস করেন। কোনোটাতে 5 গুণ 10 গুণের বেশি মানে কম খরচ নেই। আমাদের এখানে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকায় একজন শ্রমিকের বেসিক মজুরি হচ্ছে $10, $11, 10 ইউরো, 11 ইউরো, 8 ইউরো। তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের যদি আপনি একজন রাজমিস্ত্রির হিসাব করেন, ওর মাসের বেতন হওয়ার কথা 3000 ইউরো। সেই ইউরোপিয়ান ইউনিয়নে ফ্লাইওভারের যে খরচ, তার থেকে বাংলাদেশের খরচ বেশি, যেখানে রাজমিস্ত্রির মজুরি হচ্ছে 400 টাকা, 12,000 টাকা মাস, যদি 30 দিন কাজ করে। আমি এই কথাগুলি আনলাম এই জন্য যে এই দেশটা কমপ্লিটলি ইটস এ ডিসিভড কান্ট্রি। একটা সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে দিয়ে আমরা দিন পার করছি। কিচ্ছু স্বাভাবিক নেই, কোনো কথা স্বাভাবিক নাই, কোনো পরিসংখ্যান স্বাভাবিক নেই, কিছুই স্বাভাবিক নেই। এই 16-17 কোটি মানুষের দেশ, আজকে 5 মাস যাবত আমরা মহামারীতে আক্রান্ত। কালকের একটা স্টেটমেন্ট এসছে, আপনার স্ট্যাটিস্টিক্স এসছে, প্রতি 10 লাখ মানুষের মধ্যে করোনা টেস্টে ভারত হচ্ছে 20,000, আমেরিকা হচ্ছে 2,09,000, রাশিয়া হচ্ছে 2,20,000, বাংলাদেশ হচ্ছে 8,000। 8,000 মানুষ প্রতি 10 লাখে করোনা টেস্ট করে, সেই টেস্টগুলি আসে 10 দিন 12 দিন পরে রেজাল্ট আসে চলতে টেস্ট। আর এখানকার স্বাস্থ্যমন্ত্রী দাবি করে করোনা শেষ হয়ে গিয়েছে, ভ্যাকসিনের দরকার। তার মানে আমরা আমি আমার কথা শেষ করে ফেলি, আমার আর 2-3 মূল্যবান আলোচক আছেন। আমি বিশেষ করে আমার তরুণ ছোট ভাইয়ের মুখ থেকে শুনতে আগ্রহী বেশি। তার মানে অন্যদের কাছে শুনতে আগ্রহী না, তা না, সবার কাছে শুনতে আগ্রহী, ওর কাছে একটু বেশি আগ্রহী। এই দেশটি একটি বিভ্রান্তজনক পথ, এবং এই বিভ্রান্তি সৃষ্টি করছে যারা আমাদের শাসন করে আছে, দখল করে আছে এই নেতৃত্ব, জনগণের সম্মতি ব্যতি রেখে তারা বিভ্রান্তি সৃষ্টি করছে, বিভ্রান্তির চর্চা করছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। দেশের প্রতি এদের কোনো আন্তরিকতা নাই, এদের কোনো জবাবদিহিতার দায়বোধ নাই, এবং এই দেশ কোন দিকে গেল, কি হলো, সেটার প্রতি এদের কোনো ভ্রুক্ষেপ নেই। এখন আল্লাহর যখন মেহরবানি করবে, এই দেশ জাগ্রত হবে, আমরা যখন আবার নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহর মেহরবানিতে আমাদের নিজেদের হাতে নিতে পারবো, তখন এই অবস্থার অবসান হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুক্তাদির। আমি কাদের গনি চৌধুরীর কাছে যাওয়ার আগে নুরুল হক নূরের কাছে আসবো। নুরুল হক নূর, আপনাকে শাহাদাত হোসেন, খন্দকার, মুক্তাদির সবাই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনার কথাই বলছেন। আপনি এরই মধ্যে জাতীয় রাজনীতিতে জড়ানোর ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সাংবাদিকদের কাছে আপনার জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়ার কথা বলেছেনও। আমি আপনার কাছে জানতে চাই, আগামীতে আপনি কোনো জোটের রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকবেন কিনা? সেটা কি মহাজোট হবে, নাকি ঐক্যফ্রন্ট হবে, নাকি 20 দলীয় জোট হবে? জনাব নুরুল হক নূর। আসলে এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া যাবে না। প্রথমত আমি যে জিনিসটা বলছি যে আসলে বর্তমানে আমরা যে একটা দুঃশাসনের মধ্যে আছি, এবং এই দীর্ঘদিন ধরে এই অগণতান্ত্রিক সরকার শাসন করার ফলে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আজকে অনেক আলোচকের কথায় এই জিনিসটা উঠে এসেছে, মানে দিস ইজ ট্রু, যে আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমন ভাবে দলীয়করণ করা হয়েছে, যোগ্য লোকের পরিবর্তে অথর্ব লোক দিয়ে ওই সমস্ত প্রতিষ্ঠান চালানো হচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ, আমরা জনগণ। যে আজকে
আপনি দেখেন যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো এই করোনার কারণে এক প্রকারের নাকানি চুবানি খেলো, সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে করোনা এমনি এমনি চলে যাবে। এটা কি ধরনের একটা ননসেন্স কথা! মানে আসলে আমি ছাত্র, আমার এটা বোধগম্য নয়। আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী আছে, ধরেন হচ্ছে তিনি এক এক সময় এক এক ধরনের কথা বলেন, যেটা একেবারেই মানে হচ্ছে দেশের জন্য চরমভাবে আপত্তিকর এবং সম্মানহানিকর। বাংলাদেশ ভারতের সম্পর্ককে তিনি বলে থাকেন যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। আবার প্রবাসীরা দেশে আসলে চুরি চামারি বেড়ে যাবে, এই ধরনের নানা মন্তব্য করেছেন। আবার কিছুদিন আগে বলেছেন যে মানে হচ্ছে বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, বাংলাদেশের অর্জন মানে ভারতের অর্জন। মানে এটা কি ধরনের কথা! আপনি চিন্তা করেন, একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা আসে। তো এটা বলছি যে এই সরকারের এরকম অনেক মন্ত্রী আছে, অনেক আমলা আছে, যে তারা এরকম কন্টিনিউয়াসলি বেফাস কথাবার্তা বলে থাকেন। এবং সবচেয়ে মানে রহস্যের বিষয় হচ্ছে যে আপনি দেখবেন দু একজন মন্ত্রী আছেন যাদের কাজই হচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অভিযুক্ত করা সব কাজে, যেটা বলে যে সকল কাজের কাজই। মানে হচ্ছে দেশে যাই ঘটুক বলবে যে এটা করছে কারা, অমুকে, বিএনপি, জামাত টামাত, অমুকে। এখন এখানে বিএনপির আছেন দুজন, আমাদের মুক্তাদির ভাই এবং সাদাত বেটা, তাদের বলা উচিত ছিল, কিন্তু আমি বললাম এই কারণে যে এই কথাগুলো মিডিয়ায় শুনতে শুনতে আমরা বিরক্ত, যে একটা সার্কাসের মতো কথা, যে যে কোনো ঘটনা ঘটলেই একটা বিরোধী দলকে অভিযুক্ত করে কথা, একটা ঘটনার লজিকে না যে, বিহাইন্ডে না যে ডাইরেক্ট মন্তব্য করা থাকে। এখন এই মন্তব্যগুলো, এই ধরনের অঘটনগুলো ঘটানো হয় মানে হচ্ছে যদি কেন ঘটে সেগুলো যদি আপনি দেখেন, সেখানে দেখবেন অনেকাংশে ঘটানো হয় কারণ আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশেরই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যদি পর্যবেক্ষণ করি, তারা ক্ষমতায় থাকার জন্য জনগণকে নানা ইস্যুতে বিজি রাখে। তো আমাদের দেশের সরকারও ধরেন এই অল্প কয়েকদিনের যদি আপনি ঘটনা বিশ্লেষণ করেন, যে প্রথমে আসলো কি করোনায় সরকারের অব্যবস্থাপনা, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই বলছে অধিকতর পরীক্ষার মাধ্যমে আক্রান্ত মানুষ থেকে সুস্থ মানুষকে আলাদা করে রাখা, তারা পরীক্ষার হারই বাড়াতে বললো না। প্রায় 18 কোটি জনসংখ্যার দেশে এখন পর্যন্ত 1 কোটি মানুষকে, মানে অর্ধ কোটি মানুষকে তারা পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারলো না। তারপরে আমরা দেখলাম যে চিকিৎসার সেবার নামে কি একটা লুটপাট হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। মানে মহামারীতে দুর্নীতির আরেকটা মহামারী দেখলাম স্বাস্থ্য খাতে, এবং প্রত্যেকটি দুর্নীতির সাথে মাস্ক কেলেঙ্কারি থেকে শুরু করে পিপি সরবরাহ সবগুলোতে জড়িত কারা? আওয়ামী লীগের নেতাকর্মী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সাহেব, আপনার ওই যে উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার কি যেন একজন মহিলা, তো এই শারমিন, সমস্ত কর্মকাণ্ডে দুর্নীতিতে আপনি যদি দেখেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই কোনো না কোনো ভাবে জড়িত। তো এই নেতাকর্মীরা হঠাৎ করে দুর্নীতিতে জড়িত হয়নি। সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায়, সেটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনার ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় এই প্রদীপ লিয়াকতদের মতো একটা মানে ভয়ঙ্কর সুবিধাবাদী বাহিনী বা সুবিধাবাদী শ্রেণী তৈরি করেছে, যারা সরকারকে টিকিয়ে রাখার জন্য ডু আর ডাই, মানে হচ্ছে যে কোনো ধরনের কাজ তারা করতে রাজি। যেটা আমরা বলছিলাম আজকে প্রদীপের এত সাহস হয়নি, এই আপনার টেকনাফের ওই অঞ্চলে প্রায় আপনার 2 শতাধিক মানুষকে মেরে ফেলেছে। তো এই প্রদীপদেরকে তো প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রদীপটা তো এমনি এমনি তৈরি হয়নি, প্রদীপদেরকে তো পাওয়ার দেওয়া হয়েছে। তো সেই কারণে বলছি যে প্রদীপদের ঘটনা নিয়ে আলোচনা করলে শুধুমাত্র হবে না, সামগ্রিক ভাবে আপনি দেখেন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর আপনি যে জিনিসটা বলছেন এখন বর্তমানে, তো আমি আগেও বলেছি যে দেশে সরকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না রাজনৈতিক দলগুলোকে। অনেক দল আছে তাদেরকে মামলা হামলা করে কোণঠাসা করে রেখেছে, মামলার কারণে তারা রাজপথে ভাবে সক্রিয় হতে পারছে না, বা আবার রাজপথে নামলে আবার এই যে আমরা যেটা বলেছি যে প্রশাসনের মধ্যে আবার আরেকটা লীগ বাহিনী তৈরি করেছে, যে প্রশাসন লীগ, পুলিশের মধ্যে আছে পুলিশ লীগ, যারা মানে হচ্ছে লীগের চেয়েও ভয়ঙ্কর লীগ, যে আপনার ডাইরেক্ট মানুষের উপরে লাঠিচার্জ শুরু করে, মানে মহিলা নাই পুরুষ নাই তাদের উপরে হামলে পড়ে একেবারে, যেটা আমরা পাকিস্তানি আমলে কিংবা আপনার স্বৈরাচার সরকারের আমলে দেখেছি। ধরেন এরশাদের সময় পুলিশ এই একই ভূমিকা অবতীর্ণ হয়েছে, সেরকম কিছু পুলিশি কর্মকাণ্ডেরও আমরা মানে চিত্র দেখি। আমি ওভারঅল একেবারে সব পুলিশকে আমি বলছি না খারাপ, অনেক পুলিশ রয়েছে ভালো, মানুষের প্রতি জনবান্ধব, কিন্তু সরকারের সুবিধাভোগী একটা পুলিশ লীগ তৈরি হয়ে গেছে যারা এই কাজগুলো করছে। এখন রাজনৈতিক তো অ্যাক্টিভিটিস, আপনি নিশ্চয়ই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, এখানে যারা অন্যান্য দলের বক্তা আছেন তারাও দ্বিমত হবেন না, যে
রাজনৈতিক কর্মকাণ্ড না, যেখানে একটা সরকার পরাপর 2টা টার্ম আপনার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং জনগণের উপরে দমন পীড়ন চালায়, অথচ রাজনৈতিক দলগুলো কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, তাহলে এখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা চলে আসে। কাজে সেই ক্ষেত্রে দল বা জোটের চিন্তা পরে, আমরা এখন চিন্তা ভাবনা করছি যে আগে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এই দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। তার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কারণ আমরা এই দেশকে আর এইভাবে ভারতের একটা তাবেদারি রাষ্ট্র কিংবা আপনার এই একটা স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে পরিচিত করতে চাই না। যেই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয়েছে, আমাদের মুক্তাদির ভাই যেটা বললেন যে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, যে জনগণের সম্মতির ভিত্তিতে একটা শাসন ব্যবস্থা পরিচালিত হবে, জনগণের মতের প্রতিফলন ঘটবে। এবং সাদাত ভাই যে জিনিসটা বলেছেন যে আজকে একজন মুক্তিযোদ্ধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় অপমান অপদস্থ করা হয়, এটা তো খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু এই ঘটনাগুলো করছে কারা? দেখেন কিছু বুইফোর সংগঠন বা বুইফোর লোক, কিন্তু এগুলোর পেছনে কিন্তু মদত দিচ্ছে, মানে হচ্ছে এটা বলার অবকাশ নেই বর্তমান সরকার। কারণ হচ্ছে তারা মনে করে যে মুক্তিযুদ্ধটা তাদের একটা দলীয় সম্পত্তি। মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগের বাইরে আর কারো অবদান আছে? আমার নানা একজন মুক্তিযোদ্ধা, আমার নানা ইউনিয়ন পরিষদের একজন সচিব ছিল, আমি কখনো জাহির করি না, কিন্তু বলছি যে আওয়ামী লীগের বাইরে এই যে আসম আব্দুর রব ভাইরা তো এখন আছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীরা তো এখন আছেন, ডক্টর কামাল হোসেনরা তো এখন আছেন, লিজেন্ড। শফিউল্লাহ সাহেবের কথা বললেন, বঙ্গবন্ধু হত্যার সময় আপনার সেই সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন, আপনার ওই হুজুর যে মানে হুজুর খ্যাত বর্তমান প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম সাহেব আছেন, তিনি মোস্তাকিন মন্ত্রিসভার শপথ পরিচালনা করেছিলেন। ইনু সাহেবরা আছেন, যাদের সাথে এটা তো তাকে একাধিকবার বলেছে ট্যাঙ্কের উপরে নাকি নাচানাচি করেছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে। মতিয়া চৌধুরীরা বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানের স্লোগান দিয়েছিলেন। এটা তো মোস্তাক ভাই, এই সাদাত ভাইদের, আপনার মুক্তাদির ভাইদেরকে বলতে হবে, কাদের গনি ভাইদের বলতে হবে, বিকজ দে আর দ্য সিনিয়র্স, এবং তারা তাদের কথাগুলো আরো জোরালো ভাবে বলতে হবে। তারা আওয়ামী লীগের ক্ষমতার এখন অংশীদার, তারা আওয়ামী লীগের ক্ষমতার এখন মানে হচ্ছে হালুয়া রুটির ভাগ বাটোয়ারাদার। তো রাজনীতির জন্য তো আওয়ামী লীগ এখানে কম্প্রোমাইজ করছে। সুতরাং বঙ্গবন্ধু হত্যার জন্য অন্য রাজনৈতিক দলকে তো দোষে লাভ নাই, একজন মরা মানুষকে টেনে এনে তো লাভ নাই। বঙ্গবন্ধু হত্যার কয়েকজন খুনিকে বিচার করেছেন, কিন্তু আমি যেটা মনে করি বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ড কোনো দেশীয় ঘটনা ছিল না, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বাংলাদেশকে একটা নেতৃত্ব শূন্য করার এবং বাংলাদেশকে ব্যবহার করার জন্য। কারণ ধরেন বঙ্গবন্ধুর সাথে ভারতের খুব গুড রিলেশন ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পরপর যদি দেখেন আপনার বঙ্গবন্ধু স্ট্রেট ফরওয়ার্ড উচ্চারণ যে ভারতীয় সৈন্য প্রত্যাহারের জন্য ইন্দিরা গান্ধীর সাথে কথা বলা এবং চাপ প্রয়োগ করা বিভিন্ন চুক্তিতে, সেটা আপনার স্থলবন্দর চুক্তি, পানি বন্টন চুক্তি সহ নানা চুক্তিগুলোর ক্ষেত্রে যে বাংলাদেশে একটা দর কষাকষি, আমাদের অকৃত্রিম বন্ধু মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা অস্বীকার করি না, কিন্তু তার বিনিময়ে ভারত এখন শোষণ করবে আর আমরা সেটা মেনে নেব, এটা আমাদের কোনো সুস্থ মস্তিষ্কের পরিচায়ক না। সেজন্য আমরা এখন বর্তমানে ভারতের আগ্রাসী আচরণ বা আপনার এই ধরনের বিরূপ কর্মকাণ্ডের প্রতিবাদ করি। তো সেখানেই সেই মুক্তিযুদ্ধের সময় আপনার মুক্তিযুদ্ধের পরে আপনার ভারত যেহেতু বাংলাদেশকে ওই সময় একেবারেই আপনার হেল্প করেছে, ভারতের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। আপনার যে মুসলিম দেশ সমূহের যে সহযোগী সংগঠন ওআইসি সংগঠনে সম্ভবত 74 সালে আপনার ভারত বঙ্গবন্ধুকে যেতে না যাওয়ার জন্য অনুরোধ করেছিল এবং ভারতের একটা আপত্তি ছিল। বঙ্গবন্ধু কিন্তু গিয়েছিলেন, কারণ বাংলাদেশ যেহেতু 90% মুসলিম অধ্যুষিত দেশ, এখানে আপনি মুসলিম সেন্টিমেন্ট কিন্তু অস্বীকার করে আপনি রাজনীতি করতে পারবেন না। বঙ্গবন্ধু সেখানে ওআইসি সম্মেলনে কিন্তু গিয়েছিলেন। তারপরে আপনার বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, এমনকি পাকিস্তান আমাদেরকে শোষণ করেছিল, কিন্তু পাকিস্তানের প্রতিও বঙ্গবন্ধুর নিষেধাজ্ঞা ছিল না। তিনি বলেছেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতিতে বাংলাদেশ চলবে, এই নীতিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে। এটা কিন্তু ভারতের পছন্দ হয়নি। এবং আপনি 1974 সালে যে আপনার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান তৎকালীন সময় যে ঢাকায় ডিসেম্বর এসে বঙ্গবন্ধুকে তার জীবনের উপরে হামলা হতে পারে, প্রাণনাশের শঙ্কা আছে, এই বিষয়ে তাকে সতর্ক করেছিলেন। তো অনেক ইতিহাসবিদদের এটা বিশ্লেষণ এভাবে, যেটা সতর্কতা ছিল নাকি হুমকি ছিল, এইটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কারণ অনেকে মনে করেন যে হয়তো বঙ্গবন্ধুকে এই তথ্যটা জানানোর মাধ্যমে চেয়েছিল যে বঙ্গবন্ধু ভারত ডিপেন্ডেবল হোক, ভারতের কাছে
তার জীবন বাঁচাতে সহযোগিতা প্রার্থনা করুক, কিন্তু বঙ্গবন্ধু বলেছিল ওরা আমার ছেলের মতো, ওরা আমাকে মারতে পারবে না। কারণ বঙ্গবন্ধুর এই একটা সহজ সরল দৃষ্টিভঙ্গি ছিল। সুতরাং সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো দেশীয় কোনো বিষয় ছিলেন। এবং তার পরপরই মাত্র কয়েক বছরে যখন আপনার একটা অস্থির রাজনৈতিক অবস্থা চলছিল দেশে, সেই সময় জিয়াউর রহমানের রাজনীতিতে আগমন কিছুটা হলেও দেশের মানুষের মনে একটা স্বস্তির অবকাশ হয়েছিল। সেই জিয়াউর রহমানও আপনার বেশি দিন ক্ষমতায় থাকতে পারলো না, ৭৮-এ আসলেন এবং আপনার ৮১ সালে খুব অল্প সময়ের ব্যবধানে তাকে আবার আপনার মেরে ফেলা হলো। এটি কোনো দেশীয় ঘটনা ছিল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখন পর্যন্ত বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কুশীলবদেরকে, পিছনের কুশীলবদেরকে খুঁজে বের না করে এবং এই হত্যাকাণ্ডের সাথে কোন কোন দেশ জড়িত ছিল সেই তথ্যগুলো বের না করে রাজনৈতিক ভাবে একে অন্যকে দোষারোপ করছে। তো আমার যেটা বিশ্বাস যে বর্তমান মানুষ, আমি এটুকু বলতে পারি যে অশিক্ষিত মানুষ হলেও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে পারে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু অসংখ্য ভ্যালিড ইনফরমেশন আছে, খুবই লজিক্যাল ইনফরমেশন আছে, লজিক্যাল ডিসকাশন আছে, ওই সময়ের যারা লেজেন্ড কিংবদন্তি তাদের আলোচনাগুলো আছে, কথাবার্তাগুলো আছে। কাজে আমি আপনি বলে ফেললাম যে টেকনাফের ওসি প্রদীপ বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল, সাদাত ভাইদের নির্দেশে খুন করেছে, এই সমস্ত পাগলের প্রলাপ কিন্তু মানুষ বিশ্বাস করে না। সুতরাং মানুষের সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা আছে, কিন্তু বর্তমান সময়টার কারণে হয়তো অনেক কথা জেনেও মানুষ বলছে না, দেখেও মানুষ প্রতিবাদ করছে না। কিন্তু এই সময়টা শেষ হয়ে আসছে, কারণ সবকিছুরই তো একটা লিমিট আছে এবং সবকিছুরই একটা চূড়ান্ত পরিণতি আছে। তো বর্তমান দুঃশাসন একটা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে এবং একটা গণজাগরণ তৈরির মধ্যে দিয়েই এই দুঃশাসনের অট্টহাসি শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ নূর। আমাদের কাছে কানাডা থেকে অনেকেই অনেক প্রশ্ন রাখছেন। জাকারিয়া চৌধুরী প্রশ্ন রেখেছেন, আকলাক হোসেন আমাদের কমিউনিটির অনেক সিনিয়র সদস্য, মিলাদ চৌধুরী প্রশ্ন রাখছেন, অনেকেই সবাই নূরের কাছে প্রশ্ন রেখেছেন। আমি আসবো নূর আপনার কাছে, আমি কাদের গনি চৌধুরীর কাছে যাব। কাদের গনি চৌধুরী, আপনি একটু সংক্ষেপে বলবেন। আপনি দীর্ঘদিন ধরে একজন ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে ভূমিকা রেখেছেন, আমার দেশে কাজ করেছেন, বড় বড় পত্রিকায় কাজ করেছেন। আপনি দেখতে পান যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন যখন হয় তখন সাংবাদিকরা তৈলমর্দনে ব্যস্ত হয়ে পড়েন, কে কত বেশি তৈলমর্দন করতে পারবেন। মনে হয় তৈল না, যেন সবাই ঘি ঢেলে দিচ্ছেন। তো আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তো আপনি এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তৈলমর্দনের বিষয়টি কিভাবে দেখেন, জনাব কাদের গনি চৌধুরী? জনাব দিন ইসলাম, ধন্যবাদ। আপনি কথাটি যথার্থ বলছেন, যেটা আমি একজন সাংবাদিক হিসেবে আমাদের জন্য মর্যাদা হানিকর। আমার বক্তব্য হলো, আপনি একজন সাংবাদিক, দীর্ঘদিন এখানে বাংলাদেশ সাংবাদিক করেছেন। আওয়ামী লীগের বিট করার জন্য সাংবাদিক আছে, বিএনপি বিট করার জন্য সাংবাদিক আছে, আলাদা আলাদা সাংবাদিক ভাগ করা আছে। প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করবেন তখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন সেসব সাংবাদিকরাই যারা ওই বিটে কাজ করে। কিন্তু আমরা এইবার এসে যেটা দেখলাম গত 12 বছরে শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই কি করা হলো, সেখানে এখন আর সাংবাদিকদেরকে, সংশ্লিষ্ট রিপোর্টারকে সেখানে অ্যাসাইনমেন্ট দেন। তিনি জানেন সেখানে সম্পাদকরা যায় বসে থাকে, সম্পাদকরা সেখানে যায় বসে থাকে। যে রিপোর্টারেরই সেখানে সাংবাদিকের প্রশ্ন করার কথা ছিল তাকে যেতেই দেওয়া হয় না। সম্পাদকরা কিংবা সম্পাদক মালিকরা তারা গিয়ে সেখানে হাজির হয় এবং তারা, আপনি যদি বলেন তৈল মর্দন, ঘি মর্দন, সবই মর্দন করে। সেখানে কোনো প্রশ্ন করা হয় না। সেখানে ভারত থেকে ফিরে আসার পর তাকে প্রশ্ন করা হয় না, আপনি তো সব বলছেন দিয়ে আসলেন, কিন্তু আপনি কি পেয়েছেন সে প্রশ্ন কিন্তু করা হয় না। সেখানে সম্পূর্ণ ধরনের তাকে বলা হয় যে আপনার তো নোবেল পাওয়া উচিত, আপনার এই প্রশংসায় আমরা পঞ্চমুখ থাকতে দেখি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা যেটা দেখছি, এক সময় ধরেন এই সাংবাদিকরাই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতো। সারা দুনিয়াতে যদি আপনি দেখেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিংবা যখন একজনের আপনার সংবাদ সম্মেলন হয়, সেখানে সাংবাদিকদের প্রশ্ন বাড়ানো জর্জরিত থাকতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে, রাষ্ট্রপ্রধানকে বা রাজনৈতিক প্রধানদেরকে। আজ আমাদের প্রধানমন্ত্রী সেখানে সেটা থাকে না। আরেকটা বিষয় হলো যে আগে থেকে ঠিক করে দেওয়া হয় কে কে প্রশ্ন করবেন। আপনি সেখানে আছেন, আপনি যে একটা প্রশ্ন, আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে না, ওনারাই সেখানে ঠিক করে দেন কে কে প্রশ্ন করবেন। এটা হলো স্বাধীন সাংবাদিকতার জন্য একটি আমি অন্তরায় মনে করি। এটা সত্য গোপন রাখার জন্য একটা চক্রান্ত বলে আমি মনে করি। আপনি যে কথাটি বলছেন, আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আজকে সাংবাদিকের মধ্যে একটা অন্যান্য শ্রেণীর মধ্যে সাংবাদিকদের মধ্যে আজকে একটা দলদাস তৈরি হয়েছে।
তারা সত্যকে সত্য বলেন না, তারা সাদাকে সাদা বলেন না, আপনার কালোকে কালো বলেন না। এই না বলার কারণেই আজকে দেশের এই দুরবস্থা। আপনি দেখেন, আপনি যদি আপনি দেখেন আজকে এই যে যেসব ক্রস ফায়ার গুলো হচ্ছে, শত শত ক্রস ফায়ার হয়েছে, আপনি যদি দেখেন সেখানে শুধু পুলিশ থেকে যে প্রেস নোট গুলো দেওয়া হয় সেটা লোকে কিন্তু আমরা রিপোর্টটা করে দিই। বাস্তবতা কিন্তু আমরা সেখানে অনুসন্ধান করে রিপোর্ট করি না, এটা বড় অন্যায়। আজকে সাংবাদিকের যদি সেখানে যদি আপনার যে অনুসন্ধান রিপোর্ট করতে, আপনি আজকে বলছেন অমুক আপনার কতগুলো যে আপনি দেখেন গদবাধা নিয়ম আছে, ভোর রাতে হত্যা হয়, হত্যার পরে বলা হয় যে তাকে অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার প্রতিপক্ষ গুলি করছিল, পুলিশ মারা যায় না, কিন্তু মারা যায় কিন্তু আসামি। আবার বলা হয় কি এই যে গদবাধা কথাগুলো, এগুলোর বাইরে গিয়ে যে প্রকৃত কি ঘটনাগুলো সে অনুসন্ধান করা, সেগুলো কিন্তু আমাদের সাংবাদিকতা এখন নাই, হচ্ছে না। এটা দুটো কারণ, এগুলো আমাদের কথা বলতে দিচ্ছে না ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে। মিডিয়ার আপনি জানেন যে এখন মিডিয়া মুক্তভাবে কথা বলতে পারছে না, মিডিয়ার কাছে কথা বলতে দেওয়া হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে মুক্ত সাংবাদিকতাকে একটা হাত বেঁধে ফেলেছে। আচ্ছা, কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, আজকে লেখার স্বাধীনতাকে আপনি কেড়ে নেওয়া হয়েছে, এটা আপনি জানেন। সেটা একটা আমি বিষয়। একটু কাদের গনি ভাইয়ের সাথে একটা প্রশ্নকে অ্যাড করি একটু, দিলীপ ইসলাম ভাই আপনার অনুমতি নিয়ে আমি একটু। আমি শুনেছিলাম যে এরশাদের সময় হাউসগুলোতে, আপনার মিডিয়া হাউসগুলোতে নাকি আপনার আর্মির ওই সময়ের পার্সনরা আপনার পত্রিকা মিডিয়া পর্যবেক্ষণ করতো যে আজকে নিউজ কোনটা যাবে, পত্রিকার নিউজ কোনটা হবে, কোন ছবি সামনের পেজে যাবে পিছনের পেজে যাবে, এইভাবে নাকি ইনস্ট্রাকশন দেওয়া হতো। তো বর্তমান সময় আমরা দেখেছি আপনার এই করোনাকালীন সময়ে কিন্তু প্রথম দিকে টিভি মনিটরিং করার জন্য, মিডিয়া মনিটরিং করার জন্য আপনার উপসচিব, অতিরিক্ত সচিব, সচিব পদমর্যাদায় একটা মিডিয়ার জন্য 2 জন করে কর্মকর্তা নিযুক্ত করা হয়েছিল। এই ঘটনাটা কি আসলে ফরমালি এই করোনাকালীন সময় প্রথম, না এটা এই সরকারের মানে হচ্ছে শুরু থেকেই চলতেছে? আপনি একজন সাংবাদিক নেতা হিসেবে আপনি এটা কি আসলে দেখেছেন? আমাদেরকে যদি একটু জানান, আমাদের বিষয়ে একটু জানা দরকার, কারণ অনেকে তো ভয়ে কথা বলে না, কথা বলতে চায় না দেখেও। তো আপনি এই বিষয়টা যদি একটু আমাদেরকে জানান। নুরু, আপনি নিশ্চয়ই জানেন এখন টিভি চ্যানেলে কারা কারা টক শোতে যাবে সেটা বলে দেওয়া হয় একদম সরাসরি। আপনি যারা একটু সরকারের সমালোচনা করবে, পরের দিন দেখবে যে তাকে আর টিভি চ্যানেল গুলোতে আর তাকে দাওয়াত দেওয়া হয় না, দিতে দেওয়া হয় না। আজকে টোটালি বাংলাদেশের বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন যে কি পরিমাণ সাংবাদিক হত্যা করেছে, সাদাত ভাই বলেছিলেন সাগরনী হত্যা রাজ পর্যন্ত কেন বিচার হয় না? সাগরনী হত্যা বিচারটা না হওয়ার পিছনে নিশ্চয় কোনো রহস্য সরকারের কোনো ইন্টারেস্ট আছে, না হলে কেন কেন হচ্ছে না? এবং অসংখ্য সাংবাদিক, প্রায় 35 জন 38 জন সাংবাদিক হত্যা করেছে, কোনো বিচার হয়নি। আপনি অবাক হবেন জেনে এই যে শহীদুল আলম, আমরা ফ্রিল্যান্স সাংবাদিক, আপনি নুরু আপনি জানেন, আপনাদের আন্দোলনের সময় সে কি অন্যায় করেছে, তাকে কিভাবে ধরে নিয়ে নিগৃহীত করা হলো, রিমান্ডে নেওয়া হলো, আপনি জানেন। তো কয়েকদিন আগে আমি যদিও তাদের মতাদর্শের সাথে একমত নয়, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেবকে তার অফিসে গিয়ে একদল দুর্বৃত্ত সরকার দলের পিটিয়ে পুরো অফিসে ভেঙে তছনছ করে দেওয়া হলো। এরপরে তাকে ধরে নিচে নিয়ে আসা হলো, আনার পরে ওই দুর্বৃত্তদেরকে পুলিশ গ্রেপ্তার না করে উল্টো 80 বছরের বৃদ্ধ আবুল আসাদ সাহেব, বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে গেছে, এখনো পর্যন্ত তার মুক্তি দেওয়া হচ্ছে না। আপনি কাজলের কথা যদি ধরেন ফটো সাংবাদিক কাজলের বিষয়ে আপনারা কথা বলেছেন, এই কাজলকে কি করলো? কাজল ওই যে একজন নারী মহিলাকে যে হোটেল থেকে ধরা হলো, যুব মহিলা লীগের, তার বিষয়ে লিখেছেন, সেই জন্য ফটো শেয়ার করেছেন, এই জন্য তাকে আওয়ামী লীগের একজন এমপি পাপিয়া, তার জন্য একজন আওয়ামী লীগের এমপির রোশানলে পরে তাকে গুম করে ফেলা হলো। সারা বাংলাদেশে যখন আন্দোলন হলো অনেকদিন পর তাকে ছেড়ে দেওয়া হলো, কি বলে হাত করা পরি তাকে আদালত তোলা, আজ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এই ধরনের একটা নিপীড়নের শিকার আজকে বাংলাদেশের মিডিয়া, আইন দিয়ে খুন করে আপনার গ্রেপ্তার করে আজকে এইভাবে মানুষদেরকে কথা বলার, মানুষের বাক স্বাধীনতাকে আজকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে কিভাবে কথা বলবে মিডিয়া, যার কারণে একের পর এক দুর্নীতির ঘটনা করেছে। স্বাস্থ্য খাতে যে এত বড় দুর্নীতি, মিডিয়া যেটা আছে এটা অতি সামান্য, আপনারা জানেন। আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আজকে আপনি দেখেন খালে লাশ পাওয়া যাচ্ছে, বিলে লাশ পাওয়া যাচ্ছে, জিলে লাশ পাওয়া যাচ্ছে, নদীতে লাশ পাওয়া যাচ্ছে, সমুদ্রে লাশ পাওয়া যাচ্ছে, মসজিদে লাশ, মন্দিরে লাশ, গির্জা লাশ, পিলখানার লাশ, ক্যান্টনমেন্টের মায়ের পেটে পর্যন্ত আজকে শিশুরা আজকে নিরাপদ নয়। আপনি মাগুরে দেখেছেন গুলি করে ছাত্রলীগ ছিল, মায়ের পেটে শিশুকে হত্যা করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আজকে আমাদের মিডিয়াগুলো সেভাবে প্রতিবাদ করতে পারছে না, কারণ টোটাল মিডিয়ার একটা কন্ট্রোল করে দিয়েছে। প্রতিদিন সীমান্তে রক্ত ঝরছে, আমরা কোনো প্রতিবাদ ওইভাবে করতে পারছি না। যে কথা বলছে অনেকে প্রতিবাদ না, শুধু প্রতিবাদ করার কারণে নেই। আপনার মুক্তাদির ভাই নিশ্চয় জানেন, সাদাত ভাই, আপনার টিপাই মুখ বাদের বিরুদ্ধে সিলেটে বিশাল লং মার্চ হয়েছিল, সেই লং মার্চের লক্ষ জনতা সেদিন যোগ দিয়েছিল। এর কয়েক মাস যেতে পারেন ইলিয়াস আলী কিন্তু গুম হয়ে গেছেন। আজকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে ওই পারে ফেলে রেখেছেন। আপনার প্রতিদিন কিন্তু আসা যাওয়া করতেছে, আপনি ছেড়ে দিচ্ছেন, ধরছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদকে ক্ষেত্রে আপনি বছর পর বছর সালাউদ্দিন আহমেদকে ওইখানে আটকে রেখেছেন। এক্ষেত্রে
এই ক্ষেত্রে কি একটা যে চক্রান্ত যে বাংলাদেশ সরকারের সাথে ভারতের আছে সেটা কি মানুষ বুঝতে পারে না? আপনি দুর্নীতির উপরে দেশটা ছেয়ে গেছে, আপনি দেখেন কাদের ভাই সমান আমি তালে। আরেকটা ছোট একটু আপনাকে, আমরাও জানি না বুঝেন, আপনি ইলিয়াস আলী ভাইয়ের কথা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল, তার প্রতি আমাদের সম্মান ভালোবাসা আছে। এই কারণে আমি আপনাকে একটু বলছি যে আপনারা সাংবাদিক হিসেবে জানেন একটা জনশ্রুতি আছে, মানে অপ্রমাণিত জনশ্রুতি, যে বাংলাদেশের নানা অঘটনের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ইনভলভমেন্ট আছে, গুম খুনের পেছনেও। আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা, আমি আজকে কথা বলতে পারছি জানি না আমার আবার ইলিয়াস আলী ভাইয়ের মতো পরিণত হয় কিনা, কারণ সরকার তো যাদেরকে থ্রেট মনে করতেছে, বা শুধু সরকার না, ওপারের তো ডিসিশন থাকেই, তাদেরকে তো সরিয়ে দেওয়া হচ্ছে। কাজেই আপনারা একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেন আপনারা সাংবাদিকরা, যে আসলে এই গুম খুনের গুলো কি প্রক্রিয়া হয়, কারা কারা ইনভলভমেন্ট। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী তো ইনভলভমেন্ট আমরা জানি, কিন্তু পেছনে কিভাবে কি প্রক্রিয়া হয় এইগুলো একটু জাতির সামনে পারলে আপনারা একটু রিস্ক নিয়ে তুলে ধরে নিয়েছেন। কারণ ৭১ ৩০ লক্ষ মানুষ জীবন না দিলে এই দেশ স্বাধীন হতো না। ৫২ ভাষা আন্দোলনে রফিক সালাম শহীদ বরকতটা জীবন না দিলে এই দেশ বা বাংলা ভাষা আমরা আজকে কথা বলতে পারতাম না। ৯০ সালে নূর হোসেনরা জীবন না দিলে গণতন্ত্র ফিরে আসতো না। আজকের এই দুঃশাসনের বিরুদ্ধেও আমরা জানি যে কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে, এবং আমরা প্রস্তুত ডু অর ডাই, কিন্তু জাতিকে সেই তথ্যগুলো জানাতে হবে। আপনারা সাংবাদিক হিসেবে এই কাজগুলো একটু, মানে তথ্যগুলো বের করে নিয়ে আসেন। আমি যেটা বলছি নুরু, আপনি যথার্থ বলেছেন। আপনি যেটা বলছি, আজকে কিন্তু আপনার মুক্ত সাংবাদিকতার পথকে একবার রুদ্ধ করে দিয়েছে, অনুসন্ধান রিপোর্টারকে আর পথকে আপনার বন্ধ করে দিয়েছে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে এবং নানা সহযোগিতা। আপনাকে একটা ছোট ঘটনার কথা বলি। আপনি মূর্ছা যাওয়ার মতো একটা নিউজ কদিন আগে দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদের একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, অনুষ্ঠানটা হচ্ছে তালাশ। সেখানে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের জন্য আপনার ২১টি নারকেল গাছের চারা কিনা হয়েছে। কত টাকা দিয়ে কিনেছে আপনি জানেন? ২১টি আপনার চারা ১৩ কোটি টাকা দিয়ে। অবাক হবে। অর্থাৎ একটা চারা কিনেছে ৬ লক্ষ টাকা দিয়ে। কত বড় দুর্নীতি খেয়াল করে বাংলাদেশের মিডিয়ায় আমরা সেটা খুব একটি দেখতে পাইনি। একটা কলা গাছের চারা কিনেছে আপনার ৬ লাখ টাকা দিয়ে। এগুলো নিয়ে কিন্তু আছে মিডিয়ায় আসে না। কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। ২টি টিনের ছাপড়া ঘরের জন্য খরচ দেখানো হয়েছে ৬ কোটি টাকা। এবার দুর্নীতি হচ্ছে। কিছুটা কথা আপনার আমাদের মক্কাদির ভাই বলেছেন। এর আগে আপনি কিছুদিন আগে আপনি বাংলাদেশে দেখেছেন যে, যদি এটা মিডিয়া এসেছে ভালো পাবেন, সেটা হলো যে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি বটি কিনেছে আপনার ১০,০০০ টাকা দিয়ে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এদের কথা তো বাদ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য আপনি নিশ্চয়ই জানেন, একটি চেয়ার কিনেছিলেন ৫০,০০০ টাকা দিয়ে। মিটিং ঘরের জন্য ৭২টি আপনার চেয়ার লাগবে, কিনেছেন ৩৬ লাখ টাকা দিয়ে। কি পরিমাণ দুর্নীতি সমাজের সর্বক্ষেত্রে আজকে দুর্নীতি ঢুকে গেছে। আপনি বালিশ কাণ্ডের কথা আপনারা জানেন, সেই কেলেঙ্কারির কথা সর্বত্র আপনার সমালোচিত হয়েছে। সমালোচিত হওয়ার পরে অ্যাকশন না, একের পর একটা ঘটনা ঘটছে। আপনি যদি দেখেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি একটা আলোড়ন তৈরি করেছিল। সেখানে কি বলে একটা সার্জিক্যাল ক্যাপ এবং মাস্কের দাম ধরা হয়েছিল, আমি শেষ করবো, ৮৪,০০০ টাকা দিয়ে। অত যার মূল্য হচ্ছে বাজার মাত্র ১০০ থেকে ২০০ টাকা। আপনার ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ভ্যাকসিনের দাম ধরেছে ৮৪,০০০ টাকা, বাজার যার মূল্য হলো ৩০০ থেকে ৫০০ টাকা। হ্যান্ড গ্লাভসের দাম ধরেছিল ৩৫,০০০ টাকা। ২৫০ টাকার একটা কটন টাওয়ালের দাম ধরা হয়েছিল ৫,৮৮০ টাকা। ৫০০ টাকার একটা রাবার ক্লথের দাম ধরা হয়েছিল ১০,০০০ টাকা। তারপরে আপনার হোয়াইট গাউনের দাম ধরেছে ৪৯,০০০ টাকা। এইরকম প্রতিদিন আপনি, সময় নাই, আমি এরকম দিতে গেলে অনেক কথা বলতে পারতাম। আর শুধু একটা উদাহরণ দিই আপনাকে, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেব মাওলানা, বিশাল ধরনের একজন মাওলানা, অমি মাওলানা, ওনাকে সেখানে ডিজি নিয়োগ করে বিভিন্ন ইসলামের প্রচারের জন্য সেখানে দায়িত্ব দিয়ে দেয় স্বামী মোহাম্মদ আফজাল। ওনাকে সেখানে দিয়েছিল কোরআন সংস্কারের জন্য বা বাংলা কোরআন শরীফ করার জন্য প্রায় ৮০০ কোটি টাকার মতো সেখান থেকে তিনি মেরে দিলেন। যখন এটা নিয়ে মিডিয়া লেখালেখি শুরু হলো, কিছু মিডিয়ায় যখন লেখালেখি শুরু হলো, একদিনে উনি ৭৩ কোটি টাকা জমা দিলেন। দুদক যখন তাকে চাপ দেওয়া হলো, কি ধরনের দুর্নীতিতে আজকে শিখে গেছে দেশটা। কিন্তু আমরা কি শামীম আফজালের বিরুদ্ধে কোনো অ্যাকশন যেতে দেখেছি? আমরা কি এই যে দুর্নীতিবাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে দেখেছি? আজকে আওয়ামী লুটেরা টোটাল দেশটাকে একটা লুটপাট করে খেয়ে ফেলতেছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে কথা বলতে পারছি না। একদিকে দেখেন আপনার এরা লুটপাট করে বিদেশে টাকার পাচার করছেন, আপনার সেকেন্ড হোম করছে কানাডাতে, কানাডায় বেগমপল্লি করছে, আপনার মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছে, বিদেশের ব্যাংকগুলোতে আছে ভরে যাচ্ছে এইসব টাকা দিয়ে। অন্যদিকে বাংলাদেশের মানুষ খেতে না পারে, সেই আপনার কুড়িগ্রামের এক মা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে অর্থের অভাবে খাবারের জন্য।
আমরা সেটা দেখেছি সাভারে এক মা তার শিশুকে তার চুল বিক্রি করে দিয়েছে তার বাচ্চার দুধের জন্য। এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত করছে। সিরাজগঞ্জের সেই কিশোরীর কথা আমরা ভুলে যাইনি, খাবারের অভাবে সেদিন আত্মহত্যা করেছিল এই করোনা কালে। আমরা ভুলে জানি সাতক্ষীরার সেই বৃদ্ধের খাবারের জন্য খাবার না পেয়ে ছটফট করে রাস্তায় মৃত্যুবরণ করতে। এই ধরনের অসংখ্য মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে, অসংখ্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু সেদিকে আমরা নজর দিচ্ছি না। পুরো লুটপাট, আপনার করোনা কালে কি পরিমাণ লুটপাট হয়েছে আপনারা দেখেছেন। করোনা কালে মনে লুটপাট সবচেয়ে বেড়ে গিয়েছিল। যখনই করোনার এই লুটপাটের বিরুদ্ধে লেখা শুরু হয়ে গেল, কি করা হলো, লেখার বিরুদ্ধে সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে আটকে দেওয়া হলো এবং তারা কি ত্রাণ বন্ধ করে দিল। তারা 10 টাকা দামে চাল বিক্রি প্রকল্পটা বন্ধ করে দিল, অর্থাৎ জনগণ না খেয়ে মারলো, তার লুটেরাদেরকে তারা সেট করে দিল। এইভাবেই আজকে এই দেশটা মনুষ্য বসবাসে অযোগ্য হয়ে পড়েছে। আজকে নুরুদেররা আছেন এখানে, আমাদের ক্লিন ইমেজের পলিটিশিয়ান দুজন সাদাত ভাই আছেন, মুক্তাদিপে আছেন। আমরা মনে করি আজকে একটা গণজাগরণ তৈরি করা দরকার এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বসবাসযোগ্য এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে আমাদের মনে হয় সম্মিলিতভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং এই ফেসিবাদী এই দুর্নীতিবাদ সরকারকে না বলা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিন ইসলাম সাহেব। ধন্যবাদ কাদের গনি চৌধুরী আপনার তথ্যভিত্তিক আলোচনার জন্য। জনাব শাহাদাত হোসেন এক ফেসবুক লাইভে এক দর্শক প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই। তিনি বলেছেন যে সরকার অবৈধ কাজ করছেন, সব ঠিক আছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? লাগামহীন ঘোড়াকে আটকাবে কে? জনাব শাহাদাত হোসেন। আমি আসলে আমার বক্তব্যের প্রথমেই বলেছিলাম যে আমাদের আজকে যারা আন্দোলন সংগ্রামকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তারা হচ্ছে ছাত্র সমাজ। একসময় আমরা যখন ছাত্র ছিলাম আমরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা রাজপথে ছিলাম। আমার এখনো মনে পড়ছে ডাক্তার মিলন ভাই যেদিন মারা গেলেন 27শে নভেম্বর মেবি, সেদিন আমরা মেডিকেল কলেজ থেকে মিছিল নিয়ে বের হয়েছি। আর্মি ছিল, পুলিশ ছিল, তাদেরকে ব্যারিকেডকে আমরা ডিঙিয়ে আমরা মিছিল করেছি, অনেককে লাঠিপেটা করা হয়েছে এবং আমরা 11টার সময় আমরা রাজপথে ছিলাম, আমরা কাজ করেছি। কিন্তু এই যে ছাত্র সমাজকে আজকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং আমরা সবচেয়ে বেশি আমরা চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা দেখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আন্দোলন সংগ্রামে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং যখনই ঢাকা থেকে আন্দোলনটা সংগঠিত হয় সারা বাংলাদেশে দাবানলের মতো সেটা ছড়িয়ে পড়ে। কাজে আমার মনে হয় যে আপনারা হয়তো বা দেখেছেন যে 13 সালে যে একটা আন্দোলন হয়েছে, 14 সালে আন্দোলন, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে, কিন্তু ঢাকাতে কোনো আন্দোলন হয়নি, যার কারণে দেখুন কিছু ফ্রুটস কিন্তু আসেনি। একটা ফলপ্রসূ আন্দোলন যদি করতে হয় আপনাকে ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক আন্দোলনটা কিন্তু শুরু করতে হবে, যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। এখন অন্য সারা সিটিগুলোতে যদি আপনি আন্দোলন করেন, ঢাকাতে যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু এটার কিন্তু আপনার তেমন একটা রেজাল্ট আসে না। কাজে এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা ছাত্র রাজনীতির যারা অগ্রনায়করা আছেন, যারা বিভিন্ন সংগঠন আছেন, যারা এই দুর্নীতির বিরুদ্ধে, আজকে দেখুন যে আমাদের যে ডেমোক্রেসির ডেফিনেশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন গণতন্ত্রের ডেফিনিশন, এই সরকার বলছে যে উন্নয়নের পথে গণতন্ত্র। এখন তারা যদি এই যে দুর্নীতি সমৃদ্ধ উন্নয়নটাকে গণতন্ত্রের আপনার ডেফিনেশন বানিয়ে ফেলেন, এবং সেটা আসলে কি করার আছে। আমার যে কাদের গনি ভাই কিছু কথা বলেছেন, আপনি দেখুন আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা ছিল ওই যে চট্টগ্রামে আর কি, আপনার মহেশখালীতে। এটা ছিল $3 বিলিয়ন একটা প্রজেক্ট। 3 বিলিয়ন মিনস আপনি ধরেন 25-26 হাজার কোটি টাকার একটা প্রজেক্ট ছিল। এটা এখন বাড়তে 7 to 8 বিলিয়ন পরিণত হয়েছে। দ্যাট মিনস আপনার ধরেন 56 থেকে 60 হাজার কোটি টাকার প্রজেক্টে গিয়েছে, যেটা 24-25 হাজার 26 হাজার কোটি টাকা। আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে রূপপুর পার, এটা ছিল ইনিশিয়ালি $7 বিলিয়ন একটা প্রজেক্ট। দ্যাট মিনস আপনার 56 থেকে 58 হাজার কোটি টাকার।
এখন গিয়ে দাঁড়িয়েছে 17 থেকে 18 বিলিয়ন ইউএস ডলার, ইভেন 20 বিলিয়ন ইউএস ডলার। আপনি প্রায় 1,58,000 থেকে 1,60,000 কোটি টাকা। আপনারা এই যে পদ্মা সেতুর কথা বলুন, পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংক যখন এটাকে অ্যাপ্রুভ করেছে মাত্র ছিল 8,000 কোটি টাকা। সে 8,000 কোটি টাকার প্রজেক্ট গিয়ে দাঁড়িয়েছে এখন 60 থেকে 70,000 কোটি টাকার প্রজেক্ট। কাজে এই যে লাগামহীনভাবে আমরা এই যে একটা প্রজেক্টকে বাড়িয়ে 7 গুণ 8 গুণ 10 গুণ করছি, এইসবের পিছনে কারা কাজ করছে? যারা কাজ করছে তারাই এই সরকারকে বারবার ক্ষমতায় আনছে, এবং তাদের সাথে একটা অলিখিত চুক্তি আছে, আমরা ক্ষমতায় এনে দিব, মাঝখানের টাকাগুলো আমাদের সব দিয়ে দিতে হবে। এই যে একটা দুর্নীতি সমৃদ্ধ উন্নয়নের কথা বলে আমরা বারবার ক্ষমতায় আসছি, অথবা আমরা জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু ইনফ্যাক্ট আমাদের সমগ্র মানুষগুলো এই যে হার্টে আমরা টাচ করতে পারছি না। আমরা হয়তোবা মানুষদেরকে আইদার বোঝাতে পারছি না ঠিক মতো, না হয় হয়তোবা মানুষগুলো এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমার তো কিছু হচ্ছে না, অমুকের হচ্ছে। এই যে একটা চিন্তা তাদের মধ্যে ঢুকে গেছে, তারা হয়তোবা রাজপথে সেভাবে নেমে আসছে না। অথচ আমরা সেই সময় দেখেছি, আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স করতাম, সামান্য একটাতেই রাজপথে মানুষ নামতো, তারা প্রতিবাদ করতো। আজকে দেখেন বিদ্যুতের বিল বাড়ছে, ওয়াসার বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, এবং তা বাড়ছে মানে কি, এটা এটা হিউজ অ্যামাউন্টে ভুতুরে বাড়ছে বিলের এবং খুব ছড়াছড়ি, দ্রুত বাড়ছে। এবং ভুতুরে আপনার এই যে ভুতুরে বিলের করোনাকালীন ছড়াছড়ি। সময় আপনি যেটা বলছেন যে ভুতুরে বিল, এই 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 যে এরপরেও আমরা কিন্তু কোন প্রতিবাদ করতে পারছি না, সাধারণ মানুষ কিন্তু সেভাবে প্রতিবাদ করে রাস্তায় নামতে পারছে না, অথবা নামছে না। কাজে মানুষদের যে হার্টি যে ফিলিংস গুলো আছে, মানে টাচি যে ফিলিংস গুলো আছে, সেগুলো আমার মনে একদম ভোতা হয়ে গেছে, ব্লান্ড হয়ে গেছে। এদেরকে আমরা ইনফ্যাক্ট ঝালাই করতে হবে তাদেরকে, এবং ওইভাবে আমরা হয়তো তাদেরকে যদি নামাতে পারি রাজপথে, এবং যেটা আমি আবারও বলছি যে ছাত্র সমাজের এখানে আসলে একটা অগ্রণী ভূমিকা অবশ্যই পালন করতে হবে, যেটা আমরা বারবার দেখেছি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এর পরবর্তী সমস্ত আন্দোলনগুলো যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে, এবং সেখান থেকে আস্তে 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 ঢাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এর পরবর্তী আন্দোলনগুলো আমরা দেখেছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন হয়েছে, কিন্তু ঢাকাতে গিয়ে সেটা এইভাবে আপনার ধরেন ফ্রুটের আমি রেজাল্ট আসতে একটু পারবে। তো শাহাদাত ভাইকে আমরা একটা এইটাই আমি দেশলাম ভাই, এই জিনিসটা আপনার মাধ্যমে শাহাদাত ভাইকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো আপনার চট্টগ্রাম একটা বাণিজ্যিক নগরী। চট্টগ্রামের উপর বাংলাদেশের উন্নয়নের অনেকাংশ কিন্তু নির্ভর করে। এই চট্টগ্রামে আমি গিয়ে যখন যাই, প্রায় বর্ষাকালে গেলে দিকে একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায় চট্টগ্রাম শহরটাতে। এই যে চট্টগ্রাম শহরে আমরা একদিকে বলছি যে সেখানে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, কিন্তু আপনার সামান্য একটা পানি হলে সেটা যমুনা নদী হয়ে যায়। এই থেকে উত্তরণের পর থেকে বা এখানে এই সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু এত টাকা তো দেওয়া হচ্ছে, শুনতেছি আমরা এত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে উন্নয়নটা হচ্ছে কেন? পানিতে শহরটা ডুবে যায় কেন? এই বিষয়টা উনি মেয়র ইলেকশন করবেন, আমি মনে করি এই বিষয়টা একটু জনগণকে করে জানানো উচিত ওনার। আচ্ছা, কাদের গনি ভাই, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি জানেন যে আগে তো এটা সিটি কর্পোরেশনের কাছে ছিল, এখন বর্তমানে সেটা কমপ্লিটলি আপনার সিডিএ এবং অন্যান্য সংস্থাগুলো সেটা নিয়ে গিয়ে তারা সেখানে প্রায় 6,000 কোটি টাকা গত 3 বছর যাবত তারা সেখানে কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। প্রায় 6,000 কোটি টাকা সেখানে ওয়াটার লগিং প্রজেক্টের মধ্যে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় আগামী বছরে সেটা শেষ হয়ে যাওয়ার কথা। বাট এখনো পর্যন্ত দৃশ্যত আমরা কোনো কিছু দেখছি না। যে নদীগুলো রয়েছে, বিশেষ করে চাকতাই খাল, যেটা আমাদের যেটা মেইন, যেটা চট্টগ্রামের চাকতাই খালের এখনো কিন্তু নিশানা আমরা ঠিক মতো দিতে পারি নাই। চাকতাই খালের উপর কিন্তু অনেক স্থাপনা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ঠিক মতো নিশানা দেওয়া হয়নি। এবং আরেকটা জিনিস এখানে আসলে ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে না চট্টগ্রামের যে কমার্শিয়াল সিটি হিসাবে। এবং এটা একটা উল্লেখ্য যে এই কথাটা আসলে অনেকে জানে না, যে বাণিজ্যিক রাজধানীর রূপরেখা 2003 সালে আমাদের এই যে 4 দলীয় জোটের যখন সরকার ছিল, আমাদের নেত্রীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামকে কমার্শিয়াল সিটি হিসেবে ঘোষণা দিয়ে, আপনি দেখুন সেখানে তৃতীয় কর্ণফুলী সেতু থেকে শুরু করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার থেকে শুরু করে বন্দরের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এই যে এয়ারপোর্ট থেকে শুরু করে, এবং সেখানে যত ধরনের আপনার বাণিজ্যিক রাজধানী করার যে পরিকল্পনা, সেগুলো শুরু হয়েছিল।
তো পরবর্তীতে আপনি দেখুন 2006 সালের পরে যেসব সরকার 1/11 পরবর্তী সরকার বলুন আর আওয়ামী লীগ সরকার বলুন, এখনো পর্যন্ত তারা সেই কমার্শিয়াল সিটি বাস্তবায়ন করতে পারেনি, যেহেতু সেটা আমাদের নেত্রী জোট সরকারের আমলে সেটা প্রস্তাবটা দিয়েছিলেন বিদায় চট্টগ্রামের প্রতি এই ধরনের তারা একটা বিমাদসুলভ আচরণ করছে। এবং এই যে জলাবদ্ধতার যে সমস্যা, 6,000 কোটি টাকা কিন্তু অলমোস্ট এটা 3 বছরের মতো হয়ে গেছে, সামনের বছর কিন্তু শেষ, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো, কিন্তু আমরা বারবার সেটা বলছি। এবং এবার আরেকটা ভেরি ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে বন্দরের প্রচুর টাকা আছে, বন্দরের এই টাকা আমরা বলেছিলাম যে ঠিক আছে চট্টগ্রামে যেহেতু সরকার কোনো টাকা দিচ্ছে না, এই যে করোনাকালীন সময় আপনারা দেখেছেন ঢাকার পর চট্টগ্রাম খুব বেশি আক্রান্ত হয়ে গিয়েছিল, প্রতিটি হসপিটালে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলার অভাব ছিল, অক্সিজেনের অভাব ছিল, সিলিন্ডারের অভাব ছিল, ট্রিটমেন্ট প্ল্যান্টের অভাব ছিল, যে অক্সিজেন ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলির জন্য আমি বলেছিলাম, আমি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে আপনারা ওই যে 10,000 কোটি টাকা, আপনারা জানেন যে বাজেটের একটা থুক বরাদ্দ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 10,000 কোটি টাকা, সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম যেহেতু কমার্শিয়াল সিটি এবং চট্টগ্রাম অর্থনীতির মূল চালিকা শক্তি, তাকে 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক, যার কারণে সেখানে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা গুলো হয়তো কিনতে পারে, অক্সিজেন সিলিন্ডার যেখানে যেখানে দরকার, অক্সিজেন ট্রিটমেন্ট আমাদের রোগীগুলো যেখানে মৃত্যু জনাব শাহাদাত হোসেন ফ্রিজ হয়ে গেছেন মনে হচ্ছে। সেখানে চিকিৎসা পাইনি, কিন্তু কোনো বরাদ্দ সেখানে দেওয়া হয়নি, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ছিল। আমরা ইনফ্যাক্ট বারবার যেটা বলছিলাম যে এটা হয়তোবা দিলে আমরা একটা ভালো রেজাল্ট আমরা হয়তোবা সেখানে পেতে পারতাম, সাধারণ মানুষকে হয়তোবা আমরা সেখানে ধন্যবাদ। দেয়নি। আমরা শাহাদাত হোসেন একটু সংক্ষেপে বলবেন, আমরা খন্দকার মুক্তাদিরের প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি নিজে 5-6টা হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা বিভিন্ন হসপিটাল আমরা দিয়েছি, অক্সিজেন দিয়েছি, সিলিন্ডার পাশাপাশি, কাজে এই যে একটা চট্টগ্রামের প্রতি একটা সুলভ আচরণ আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য কিন্তু চট্টগ্রামবাসীর আমার খারাপ লাগে যে আমরা আছে সেই দলগুলো কিন্তু এই ব্যাপারে কিন্তু তেমন একটা সরব। ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন, ধন্যবাদ। কাজে এখানে আমার মনে হয় যে ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের ব্যাপার নিয়ে যে জিনিসগুলো পূর্ণাঙ্গ পর্যটন শহরে পরিণত করা, সেটা ডাক্তার শাহাদাত হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন খন্দকার মুক্তাদিরের প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। এটা হতে পারে যে আমরা যেহেতু আমাদের নেত্রী চট্টগ্রামকে ঘিরে এটা কমার্শিয়াল সিটি ডিক্লেয়ার করেছে এবং কমার্শিয়াল সিটি ডিক্লেয়ার করার জন্য যেগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আস্তে আস্তে তৈরি করা শুরু করেছিল, সেটা হয়তোবা তারা চিন্তা করছে যে কেন ওই সরকার করেছে, আমরা সেটা করব না। ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা ভালো দেখে করছে না, এটা কিন্তু তাদের অন্যতম আরেকটা ডিজিজ বলে আমি মনে করি। এবং আরেকটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে ধরেন আজকে যে চট্টগ্রামের জলাবদ্ধতার পাশাপাশি আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে পায়রা বন্দর। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর থেকে 500 কোটি টাকা জনাব শাহাদাত হোসেন, কালকে বোধহয় আপনার জনাব শাহাদাত হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেছেন জনাব শাহাদাত হোসেন আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাধ্যমে এবং আপনার টিভিতে দেখেছেন যে 500 কোটি টাকার একটা
প্রস্তাব দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে সক্ষমতা বৃদ্ধি করার জন্য টাকাগুলো সেখানে দিয়ে দেওয়ার জন্য। কাজে এই যে ধরেন একটা উল্টো পাইতারা, গ্রামের একজন সিটি কর্পোরেশন তো দেশ প্রদেশ চিন্তা হচ্ছেন। হ্যালো হ্যাঁ, জি, হ্যালো সাদ্দাত হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি এখন খন্দকার মুক্তাদিরের কাছে যাব। খন্দকার মুক্তাদিরের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে শুনতে আমি পাচ্ছেন? আজকে সাদ্দাত হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খন্দকার মুক্তাদির, আপনি জানেন যে বিএনপি এই মুহূর্তে রাজপথের চেয়ে টকশো আর সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ততা বেশি। আপনি একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে এই বিষয়টি কিভাবে দেখছেন? শোনা যায়। না, এখন তো গত 5-6 মাস যাবত আমরা একটি বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে আছি। এখন তো স্বাস্থ্য ঝুঁকির কারণেই এটি কোনো স্বাভাবিক চিন্তা না যে রাস্তায় নেমে আন্দোলন করা যাবে বা রাস্তায় নেমে মিটিং মিছিল করা যাবে। কারণ কোনো জায়গায় জনসমাবেশ করা মানেই অনেকগুলি লোককে বা সংশ্লিষ্ট প্রত্যেককে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আরেকটা জিনিস, আমাদের সাদত ভাই বা কাদের গনি সাহেব বা আমাদের ছোট ভাই নুরুর আলাপে উঠে এসছে যে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করা, রাজপথ কাঁপানো ইত্যাদি ইত্যাদি। এগুলি ঠিকই আছে, মানে বর্তমান বাস্তবতাই এটি। এই সরকার তো আর কোনো যুক্তি বুদ্ধির মধ্যে দিয়ে চলে না, যুক্তিবোধ এদের নাই। সুতরাং নির্বাচনী ব্যবস্থাও ধ্বংস। সুতরাং জনগণের সম্মতি প্রকাশ বা জনগণ স্বাধীনভাবে নিজ নেতৃত্ব নির্বাচন করবে সেই পরিবেশটা নেই। কিন্তু জিনিসটি কতটুকু দুর্ভাগ্যজনক আপনি চিন্তা করেন, একটি স্বাধীন দেশ, সেই দেশটি এখন আর তরুণ বা কিশোর বলা যাবে না, কারণ সেই স্বাধীন দেশের বয়স হয়ে গিয়েছে প্রায় 50 বছর। 50 বছর পরে এই মানুষগুলির কাছে আপনি কি আশা করেন? তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করবে, নির্ধারিত মেয়াদে নির্বাচনে ভোট দেবে, তাদের নেতৃত্ব নির্বাচন করবে। রাজনৈতিক দলগুলির কাছে আপনি কি আশা করেন? রাজনৈতিক দলগুলির মধ্যে যে ব্যবধান, সেটি তো হলো, আপনি যদি মানে প্রপার গণতান্ত্রিক ডেফিনিশন যান, তাহলে রাজনৈতিক দলগুলির কর্মসূচি হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি দিবে। উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন, দেশের গণতন্ত্র সংহতকরণ, প্রতিষ্ঠানগুলিকে আরো মজবুত করুন। এই আইডিয়াগুলির মধ্যে পার্থক্য থাকবে। যে আইডিয়াটা জনগণের পছন্দ হবে, যখন তারা সেই দলকে বেছে নেবে, নির্বাচিত করবে। এই আমরা যে রাজনৈতিক দল, আমরা তো কোনো গেরিলা সংগঠন না। আমরা জনগণকে আহ্বান করতে পারি যে এই সরকারের বিরুদ্ধে মত প্রকাশের জন্য, কিন্তু আমাদের কাজ তো এটা না, বা এটা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা বন্দুক পিস্তল নিয়ে কোন সরকারকে উৎখাত করে দেব। এটা তো আমাদের কাজ না। আমরা রাজনৈতিক দল, একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, এবং আমাদের যে চার্টার, সেই চার্টারে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আছে। এটি কোনো গেরিলা সংগঠন না। সুতরাং হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখনকার পরিস্থিতিতে তাহলে উত্তরণ কি? এটি একটি প্যারাডক্স। এই প্রশ্নের সহজ উত্তর দেওয়াটা মুশকিল। আমরা মুক্তি চাই, দেশটি ধ্বংসের হাত থেকে উদ্ধার হোক, সেটি চাই। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সার্বভৌমত্বের দিক দিয়ে ধ্বংসের হাত থেকে উদ্ধার হোক, সেটি আমরা সবাই চাই। আবার এটিও চাই একটি নিয়মতান্ত্রিক পরিবর্তন চাই। পৃথিবীর দেশে দেশে যখন স্বৈরাচারী সরকারের ক্ষমতায় এসেছে, যে কনসেপ্টগুলি ফলো করেছে, যে কাজগুলি করেছে, এদের কাজের সাথে ওই কাজগুলির কোনো পার্থক্য নাই। ওরা সেই কোডবুকই ফলো করে চলেছে। যেখানে মানুষ যদি প্রতিবাদ করে, ভিন্ন মত পোষণ করে, তাহলে তারা মনে করে তাদের গদি টলে যাবে। সুতরাং এই মতকে দমানোর জন্য দেশের জায়গায় জায়গায়, কোনায় কোনায় এই প্রতিবাদের মতো ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে রেখেছে, যাদের কাছে লাইসেন্স দেওয়া আছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করবে এবং যে কোনো একটি লেভেল ঝুলিয়ে দেবে। কেউ মাদক, কেউ এইটা, কেউ সেটা, কেউ রাজনৈতিক করবে, ইত্যাদি ইত্যাদি। আপনি বিচ্ছিন্ন ঘটনার কথা বলছিলেন প্রথম দিকে। এই প্রদীপকে পুলিশের মেডেল দেওয়া হয়েছে, প্রদীপের পুলিশ পদক দেওয়া হয়েছে, এবং পুলিশ পদক সে অর্জন করেছে কিভাবে?
তার এই নির্বিচার খুনের মাধ্যমে। এই খুন ছিল তার পারফরমেন্স। রাজনৈতিক নেতার গায়ে তার শৃঙ্খলা ভঙ্গ করে আঘাত করেছে যে পুলিশ অফিসার, তাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জন্যই তাকে পুলিশ পদক দেওয়া হলো। এটি হলো এদের এদের দেশ শাসনের ইতিহাসে, শুধু এখন না, যতবার এরা দেশ শাসনে এসেছে এই দলটি, যদিও তারা একটি বৃহৎ রাজনৈতিক দল, এখন জনসমর্থনের বিচারে তারা অত্যন্ত ক্ষীণকায় হয়ে গিয়েছে। যদি সত্যি সত্যি কোনোদিন ভোট হয় তাহলে বলে যাবে। কিন্তু এতে এরা যতবার দেশ শাসন করেছে, ধারাবাহিকভাবে এদের শাসন ছিল একটি বিকৃতির ইতিহাস। দেশ শাসন করার সক্ষমতা এদের নাই, এবং যেহেতু দেশ শাসনের সক্ষমতা নাই, যতবার ক্ষমতা এসেছে সামান্য সময়ের মধ্যে এদের জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। জনসমর্থন যখন তলানিতে গিয়ে ঠেকে যায়, তখন সব থেকে নিরাপদ উপায় এরা বেছে নিয়েছে যে জনমত যেন প্রকাশের আর কোনো সুযোগ না থাকে। জনমত প্রকাশ করতে গেলেই লাঠি থাকবে, পুলিশ থাকবে, গুলি থাকবে, রক্ষী বাহিনী থাকবে, যেন জনমতটি চাপিয়ে নিয়ে যায়। এখন এই জায়গা থেকে আমাদের উত্তরণ তখনই হবে যখন সারা দেশের মানুষ শুনেন, আমি রাজনৈতিক দল, আমি কর্মসূচি প্রণয়ন করেছি আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের প্রতিষ্ঠান সংহত করার জন্য। কিন্তু আপনি আমার কাছে যদি বলেন যে আমি আপনাকে কোনো দৈব উপায়ে অথবা কোনো সশস্ত্র উপায়ে আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করে দেব, এটা ঠিক না। এটির আপনিও এই বিকৃতির জন্য আপনিও ভুক্তভোগী, সারা দেশের মানুষ ভুক্তভোগী। যে দেশের সম্পদ অবাধে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, যে দেশটি কালক্রমে ব্যাংক্রাপসির দিকে এগিয়ে চলেছে, সেই দেশের প্রত্যেকটা মানুষ এই অবস্থা থেকে কেউ পরিত্রাণ পাবে না। সুতরাং আমি ডাক দিতে পারি, আমি হয়তো এগিয়ে যাব, আমি হয়তো আমার গায়ে লাঠির বাড়ি বেশি নিব, আমার কর্মীরা হয়তো মৃত্যুবরণ করবে, কিন্তু শুধু আমার কারণে এই পরিস্থিতির উত্তরণ হবে না। আপনার বুঝতে হবে যে এরা দখলে আছে শুধু এদের শক্তিতে না, এদের সাথে আরো কিছু আন্তর্জাতিক শক্তি যোগ হয়েছে। সুতরাং এইখান থেকে যদি উত্তরণ করতে হয়, সাধারণ মানুষ তাদেরও রাস্তায় নেমে আসতে হবে, আপনার রবার্ট ক্লাইভের কথা তো মনে আছে, সিরাজউদ্দৌলাকে যখন অপমানজনক ভাবে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুই পাশে যত লোক জড়ো ছিল, তারা যদি থুতুও দিত, তারা যদি সামান্য প্রতিবাদ করত, তাহলে এই অল্প সংখ্যক ইংরেজ বাহিনী ভেসে যেত। তো সুতরাং এই দেশের যে পরিমাণ জনসংখ্যা আর দখলে যে সামান্য কিছু বিকৃত লোক, তাদের থেকে এই দেশকে উদ্ধারের জন্য মানুষ যদি রাস্তায় নেমে, আমি ডাক দিতে পারি, আমি আহ্বান জানাতে পারি, আমি হয়তো সামনের কাতারে থাকবো, কিন্তু আমার পিছনে সাধারণ মানুষ নেমে আসতে হবে। শুধু ঘরে থেকে সমর্থন দিলে, মৌন সমর্থন দিলে আর দোয়া দরুদ করলেই হবে না, দাওয়া লাগবে, এবং সেই দাওয়াটি হলো রাস্তায় নেমে আসতে হবে। এই দেশে যতবার পরিবর্তন সাধিত হয়েছে এই 50 বছরের মধ্যে, কোনোবার সাংবাদিক সমাজ কি পিছিয়ে ছিল? আইনজীবীরা পিছিয়ে ছিল? চিকিৎসকরা পিছিয়ে ছিল? যখন রাস্তায় নেমে এসেছে তখন পরিবর্তন হয়েছে। সুতরাং প্রত্যেক পেশাজীবী, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে আসবে, পরিবর্তন এমনিই হবে, জোয়ারে ভেসে যাবে এই অপশাসন। ধন্যবাদ আপনাকে। ইন্টারনেটের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন নুরুল হক নূর, শাহাদাত হোসেন। খন্দকার মুক্তাদির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কাদের গনি চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। আপনারা বাংলাদেশে অনেক ভালো থাকবেন, আমি তো অনেক দূরে আছি। আপনারা সবাই ভালো থাকবেন। দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। বাংলাদেশের শুভ সকাল।